Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকের জীবনের গল্পটি আমার জন্য একটা বিশেষ গল্প। আমি মাঝে মাঝে এরকম শুরুর আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। এছাড়া অ্যাজ ইউজুয়ালি আমাদের জীবনের গল্প বা হ্যালো 8920 যে অনুষ্ঠানটি আছে সেটা সম্পর্কে একটা প্যাটার্ন আমরা মেনটেন করি, সেই প্যাটার্নের মধ্য দিয়ে যাই। তো আজকে যাকে আমি এখানে উপস্থাপন করছি বা যার জীবনের গল্প আপনারা শুনতে যাচ্ছেন, সে লাখ লাখ মানুষকে স্বপ্ন দেখাতে পারে এমন একজন মানুষ। পজিটিভ কথা প্রথমেই বলে নিব না, আমার মনে হয় এই কথাগুলো আপনাদের মুখ থেকে আসলেই বরং ভালো হবে। আমার একটা চমৎকার এক্সপেরিয়েন্স ওর সঙ্গে হয়েছে, সেটা আমি অনুষ্ঠানের শুরুতে বলবো না, একেবারে শেষের দিকে গিয়ে বলবো। শুরুতেই বলে নিতে চাই, হ্যালো 8920-তে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। দেশের বাইরে থেকে যারা শুনেন, অনেকে এবিসির অ্যাপের মাধ্যমে শুনে থাকেন, তাদেরকে বলবো আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kibria.com। আমি আবারও বলছি rj-kebria.com। ওকে, চলুন এই পর্যায়ে আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আমাদের অনুষ্ঠানের ফর্মালিটিস অনুযায়ী আমি পরিচয়টা দিতে বলবো, কিন্তু ব্যাপারটা এরকম না যে আসলে তোমাকে আমি চিনি না। তুমি করে বলছি, কারণটা হচ্ছে যে ও আমার খুব আদরের একজন, বলা যেতে পারে ছোট ভাই এবং একই সাথে বন্ধু। আর বাকি বিশেষ বিষয়গুলো আসলে একটু আমরা ক্রোনোলজিক্যালি আনতে চাই। আমার একটু প্রথমে জানার ছিল, সেটা হচ্ছে তোমার নামটা একটু বলো, তোমার নিজ মুখেই। আমার নাম মাশাহিদ হাসান, ডাক নাম হচ্ছে সীমান্ত। রাইট। এবং বয়স হচ্ছে 23 বছর। 23 বছর। আই নো দ্যাট। ওকে, এখন কোথায় আছো? এখন হচ্ছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আইবিএ-তে ফাইনাল ইয়ারে। আইবিএ-তে ফাইনাল ইয়ারে পড়ছো। আর জন্মটা হয়েছিল বোধহয় তেতুলিয়াতে, না? পঞ্চগড়ের তেতুলিয়াতে। ফাইন। আমরা যেটা করি হ্যালো 8920-তে, পুরো জীবনের গল্পটাই আমরা শুনি। যদিও এই ব্যাপারটা তোমার ক্ষেত্রে নতুন, কিন্তু হ্যালো 8920-এর ক্ষেত্রে এটা খুবই পুরনো, কারণ আমরা প্রায় 300 এপিসোডের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর আলহামদুলিল্লাহ, ইটস আ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম, যেটা আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে তোমাকে বলছিলাম হাউ মাচ মানে এই অনুষ্ঠানটা পাবলিক লাভ করে। যাই হোক, কি মনে আছে ছোটবেলার কোন জায়গাটা থেকে শুরু করতে চাও? আসলে আমি কোথাও কথা বলতে গেলে অনেক গুছিয়ে যাওয়ার চেষ্টা করি, যে যাতে যা যা ভেবে রেখেছি সবকিছু বলতে পারি। বাট গুছিয়ে বললে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সব কথাই পরিকল্পিত হয়ে যায়। রাইট। এবং দেখা যায় যে নিজের হয়তো এমন কিছু সেন্সিটিভ সত্য রয়েছে যেটা আমি নিজের ভেতরে একটা বার ক্রিয়েট করে দিই যাতে মানুষ না জানে। বাট আমার আসার পথে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, ওই সময় আমি হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম যে আসলে আমি আমার লাইফে যেগুলো ভুল করেছি সেগুলোকে যদি আসলে আমি অস্বীকার করি, এটা শুধুমাত্র আমার নিজের জন্যই ক্ষতিকর না, হয়তো অনেকগুলো মানুষের লাইফেও কোনো ভালো কিছু পাওয়া থেকে তারা বঞ্চিত হবেন। সো একেবারে যদি শুরু থেকে বলি, আমার মনে আছে যখন আমার বয়স 3 বছর, আমার পঞ্চগড়ের তেতুলিয়াতে জন্ম, সীমান্তবর্তী এলাকা। এই অংশটা আসলে আমার বাবা মার কাছ থেকে শোনা। যখন আমার জন্ম হয়, আমি ইউজুয়ালি মানে একটা সুস্থ শিশুর জন্মের সময় তার যে ধরনের শারীরিক গুণাগুণ কিংবা যেটুকু ওজন, তার অন্যান্য বডি ব্রেথ থাকার যেটা উচিত ছিল, আমার সেরকম ছিল না। আমাকে শুরু থেকেই দেখে অনেক ইয়াং লুকিং মনে হতো। তো এটা নিয়ে দেখা যেত আমার মাকে জন্মের পরপরই আশেপাশের যে মানুষগুলো ছিলেন তারা বিভিন্ন ধরনের ভয় দেখাতেন যে আসলে আমি খুব বেশি দিন বাঁচবো কিনা, এটা নিয়েও অনেক আশঙ্কা ছিল ডাক্তারদের। তুমি ফার্স্ট বেবি? আমি হচ্ছে ফার্স্ট বেবি। ওকে। এবং মানে সেই হিসেবে দেখা গিয়েছে আমার জন্মের সময় আমার মাকে কিছুটা কমপ্লিকেসির মধ্য দিয়ে যেতে হয়, যেটা সুস্থতা স্ট্যান্ডার্ড সেটা যখন আমি মিট করি না, তখন ওই ভয়টা আসলে আর একটু বেড়ে যায় যে কতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিংবা এই ধরনের বিষয়গুলো। তো বাবা তো গভর্নমেন্ট অফিসার, বছর বছর বদলি হতো। আমি আনোয়ারাতে প্রথম একটা স্কুলে হালকা পাতলা যাওয়া আসা করার চেষ্টা করতাম। তো বাবা সকালে যেতেন অফিসে, সন্ধ্যায় আসতেন। বাসায় একটা জিনিস তারা চর্চা করতেন যে আমি যাতে একটু ভালোভাবে কথা বলি। ছোটবেলা থেকে আমার একটা খেলা খুব পছন্দের ছিল, আমি বাসার খেলনাগুলো নিয়ে আমি অন্যের বাসায় রেখে আসতাম। পাশের কোনো বাসায় গেলে আমি আমার খেলনা নিয়ে যেতাম এবং ওই বাসায় রেখে আসতাম। ছোটবেলা থেকে যখন আস্তে আস্তে বড় হয়ে আমার খুব ইচ্ছা ছিল আমার একটা ছোট বোন হবে। আমার যখন 5.5 বছর বয়স, একদিন সকালে হঠাৎ করে আমি আবিষ্কার করলাম যে আমার আম্মুকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ভেবেছিলাম যে হয়তো অনেক বড় কোনো অসুস্থতায় পড়েছেন কিংবা মারা যাচ্ছেন। তো আমার যে বাসার কাজের লোক ছিলেন উনি আমাকে বললেন যে তোমার একটা ভাই অথবা একটা বোনকে আনতে যাচ্ছেন। তো
তখন থেকে আমার নিজের একটা ইচ্ছা হয় যে আমার লাইফে হয়তো একটা ছোট বোন আসবে। আমাকে সেদিন বাসা থেকে যাওয়ার আগে আব্বু 2 টাকা হাতে দিয়ে যান Okay. 1998 সালে। Okay. যেহেতু সাডেনলি চলে যাচ্ছেন, আমার যদি কিছু লাগে ওই 2 টাকা দিয়ে আমি কিছু একটা কিনে খাবো বা এই ধরনের কিছু। তখন তোমার বয়স কত? মানে তখন আমার 5.5 বছর। কিছু মানে পড়াশোনা করছো এই সময়? তখন আমি স্কুলে গিয়েছিলাম Okay. প্রথম। আমার লাইফের অনেক আশাভঙ্গ হয়েছে। তো প্রথম আশাভঙ্গ যে আমার একটা বোনের আশা ছিল, বাট আমার একটা ভাই হয়। আমার মনে আছে সেই 2 টাকা দিয়ে আমি একটা আইসক্রিম কিনেছিলাম। Okay. এবং যেই সময় আমি খবর পেলাম যে আমার একটা ছোট ভাই হয়েছে, আমি আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দেই। ওহো। আমার ভিতরে 2টা রাগ কাজ করে। প্রথম রাগ হচ্ছে ভাই আমার যেই মুহূর্তে পৃথিবীতে আসলো সেই মুহূর্তটা কেন আমি দেখতে পারলাম না। ওকে সেকেন্ড ইয়ারটা হচ্ছে আমার কেন বোন হলো না। ওকে তখন আমি একটা স্কুলে পড়তাম চট্টগ্রামের সীতাকুণ্ডে, কথাকলি শিশু নিকেতন। তখন থেকে আসলে আমি মোটামুটি চারপাশের মানুষ আসলে পৃথিবী যে কি পরিমাণ নির্মম হতে পারে সেটাই আমি বোঝা স্টার্ট করি। কারণ ছোটবেলায় যখন আমার মাকে আশেপাশের লোকজন ভয় দেখাতেন যে আমি খুব বেশি দিন বাঁচবো কিনা কিংবা আমি সুস্থ হয়ে বেড়ে উঠবো কিনা, তখন আসলে আমার বোঝার বয়স ছিল না। 5 থেকে 6 বছরের বাচ্চার কোনো সেন্স অফ রেসপেক্ট থাকে না। তাদেরকে সেই সময় কেউ নেগেটিভ কথা বললেও এটাকে বলা যায় না যে আমাকে ইনসাল্ট করছে। রাইট। সেটা আসলে বড়রা তাদের একটা লিগালাইজড জোক হিসেবে তারা মনে নিয়ে করে নেয়। মনে করে আমি যখন আমার ফার্স্ট স্কুলে ছিলাম, একদিন আমার হাতের লেখা খুব বেশি ভালো ছিল না। আমাকে একদিন একটা বাড়ির কাজ জমা দিতে হয় এবং ক্লাসে একজন ম্যাডাম ছিলেন। আমার হাতের লেখাটা খারাপ হওয়ার জন্য উনি ক্লাসের সবগুলো স্টুডেন্টের সামনে আমার খাতাটা দেখিয়ে বলেন যে দেখো, এটা হচ্ছে সীমান্তের হাতের লেখা, এত খারাপ, তোমরা সবাই এটা দেখো আর হাসো। আমরা এখন হাসছি, কিন্তু ওই সময় একটা ফর শিশুর মনে কি হতে 10 পারে? সেকেন্ডস আমার ক্লাসে স্টুডেন্ট ছিল প্রায় 70-র মতো। ফর দ্য 10 সেকেন্ডস তারা যখন হাসে, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা টাইম ছিল। আমি ওই জিনিসটা আমার বাসায় গিয়ে বলি। বাসায় গিয়ে বললে আব্বু আম্মু তাদের প্রথম কথা হচ্ছে টিচাররা যা বলে সব ভালোর জন্যই বলে। টিচাররা যদি তোমাকে মারে বকা দেয় সেটাও তোমার ভালোর জন্যই বলে। 5 বছরের একটা ছেলের এই ধরনের একটা সিচুয়েশনের পরে এই ধরনের অ্যাডভাইস নেওয়ার কোনো স্কোপ থাকে না। রাইট। এই জিনিসটা আসলে আমার এখন মনে হয় যে আসলে আত্মসম্মান বোধ এমন একটা জিনিস যেটা থাকলেও আপনার সমস্যা, না থাকলেও আপনার সমস্যা। আপনাকে আশেপাশের যেই মানুষগুলোর আচরণ খারাপ তাদের কারণে কষ্ট পেতে হবে, না থাকলে যারা তথাকথিত বিবেকবান তাদের সামনে আপনাকে ছোট হতে হবে। ট্রু। কি আর কোন, আমাকে সেই স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হয়। মানে এক পর্যায়ে কি তুমি যেতে অস্বীকার করো? আমি যেতে অস্বীকার করি এবং আমার বাবা আমাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে দেন। ছাড়িয়ে দেওয়ার সেটাই পর তোমার প্রথম স্কুল ড্রপ আউট আমরা বলতে পারি। ড্রপ আউট শব্দটা যদিও যায় না, মানে স্কুল চেঞ্জ বাধ্য করা। হয়ে ছেড়ে দেওয়া, কারণ মানে আমি কোপ আপ করতে পারিনি। এরপর একেবারে আমাদের একটা মানে অফিসার্স কোয়ার্টারের পাশে একটা শরণার্থী শিবিরের মতো ছিল। জি। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রচুর ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ের সময় মানুষজন আটকা পড়ে গেলে তার জন্য গভর্নমেন্ট একটা শরণার্থী করে। সেই শরণার্থীতে যে সমস্ত ছেলে পেলে থাকে তাদের জন্য একটা স্কুল ছিল। ওই স্কুলে আমি পরে যাওয়া শুরু করি, কারণ সীতাকুণ্ডের যেটা বেস্ট স্কুল ছিল সেখান থেকে সরিয়ে এখান থেকে আনা হয়, কারণ বাবা মা আসলে খুব বেশি দূরে ঠেলতে চাচ্ছিলেন না। আমি কারণে অকারণে মানে অনেকটাই আমি না বুঝে আমার ছোট ভাইকে আমি অনেক কষ্ট দিয়েছি। দুজনের খেলায় দেখা যেত আমি হয়তো এমন কিছু কাজ করতাম, সে হয়তো কোনো ব্যথা পেত। ওরও একটা স্বভাব ছিল, সেও আমার নামে বিচার দিত। কিভাবে জানি বাবা মার সবসময় এই ছোট ছেলে পেলেদের প্রতি একটা আলাদা তাদের ইয়া থাকে, যে তাদেরও মনে হতো যে হ্যাঁ আমার ছোট ভাই যা যা বলছে সবই ঠিক, আমি সবসময় আমার ছোট ভাইকে জ্বালাই। স্কুলগুলোতে আমার খুব ভালো ফ্রেন্ড আসলে ছিল না, কয়েকটা কারণে ছিল না। আমাদের বাসায় যে সমস্ত কাজের লোক ছিল, পিয়ন ছিল, আব্বু আম্মু তাদেরকে তুই করে বলতো, আমাকে আমার ছোট ভাইকে তুমি করে বলতো। যার ফলে দেখা যেত যে আমাদের স্কুলে যখন ফ্রেন্ড সার্কেল একজন আরেকজনকে তুই করে বলছে, আমার ভিতর থেকে ওইটা ন্যাচারালি আসতো না। ওকে। এবং যার ফলে আমার আশেপাশের সেই মানুষগুলো তারা মনে করতো যে আমি শুদ্ধ ভাষার একটা বড়াই করছি। ওকে। আমি তাদেরকে ক্লোজ মনে করি না। এবং এই জিনিসটা কিন্তু সিচুয়েশনটা এমন হয় যে দেখা যেত আমি একসময় এক ঘরে হয়ে পড়তাম, কারণ যেটা ফ্রেন্ডশিপের তথাকথিত সংজ্ঞায় যে সমস্ত সম্বোধনগুলো সেগুলো আসলে আমার মুখ দিয়ে আসতো না। আমি হয়তো কাউকে চাইলে তুই করে বলতে পারি, বাট ইভেন আপনিও যখন আমাকে এক্সাম্পল দিচ্ছিলেন যে ফ্রেন্ডদের সাথে আপনি কিভাবে তুই করে কথা বলেন, আমার ভিতর থেকে ওইটা আসে না। ওকে। এটা আমি শিখিনি। একটা মানুষের লাইফে আসলে বিভিন্ন ধরনের নেগেটিভ ইভেন্ট আসতে পারে। সবাই যেটাই বলতো, আমার যেটা শুনে খারাপ লাগতো যে আব্বু তো গভর্নমেন্ট অফিসার, সবাই আমাকে বলতো যে আমি আমার আব্বুর একটা প্রেস্টিজিয়াস পজিশন, সেটার পাওয়ার আসলে আমি সবাইকে শো করছি।
এই জন্য আমি তাদের সাথে ক্লোজ হতে চাচ্ছি না। এটা খুব কষ্ট দিত আসলে ওই টাইমটায়। দেখা যায় মানে একটা মানুষের শৈশব আসলে সুন্দর হয় কিছু স্মৃতি আর কিছু মানুষের জন্য। আমার স্মৃতিগুলোও খুব বেশি ভালো ছিল না, মানুষগুলোও খুব বেশি আসলে ওরকম কাছের ইয়াতে ছিল না, এবং এই জিনিসগুলো আমি কোথাও শেয়ারও করতে পারতাম না। এক একটা মানুষের লাইফে যে ট্যানজিবল অ্যাক্সিডেন্ট গুলো না, এগুলা ওইরকম মানে ট্যানজিবল অ্যাক্সিডেন্ট না, এগুলা এক একটা হিডেন সরো, এগুলাকে ওইভাবে মানুষের সামনে আনাও যায় না, কিন্তু ফিল করতে হয়। সেখান থেকে যখন বড় হই, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি লাইফে প্রথম হোস্টেলে যাই। মানে এটা কি যেতেই হয় নাকি? এটা যেতেই হয়। কেন? মানে আব্বু সরকারি অফিসার, বছর বছর বদলি হয়, পড়াশোনায় সমস্যা হয়। আমি একটা হোস্টেলে ছিলাম এবং হোস্টেলে আমি আসলে মানিয়ে চলতে পারিনি। এর কারণ হচ্ছে আমি যখন প্রথম হোস্টেলে যাই, আমি ক্লাস 6-এ ছিলাম। সেই সময় আমাদের হোস্টেলে আমাদের টিচাররা মাঝে মাঝে একটু শারীরিক শাস্তি দিতেন। আমি সেগুলো খুব বেশি সহ্য করতে পারতাম না, এবং সহ্য করতে না পেরে একদিন আমি বাসায় জানাই। হোস্টেলে প্রচুর পরিমাণ শারীরিক শাস্তি দেওয়া হয়। আমার মেমোরাইজিং পাওয়ার খুব কম। আমার চিন্তা করতে ভাল লাগে, বাট আমার সামহাও মেমোরাইজিং পাওয়ার অনেক কম। মানে বিষয়টা অনেকটা এরকম যে বাসায় হয়তো গেস্ট আসবে, আম্মু বাসায় নেই, আম্মু বাইরে থেকে আমাকে বললেন যে গেস্ট আসলে তুমি বেগুন রেডি করে দিবা, এই খাবারটা দিবা, এটা দিবা। 4-5টা কাজ দিলে দেখা যেত আমি 2-3টা করি, আমি আরেকটা ভুলে যাই। আচ্ছা আচ্ছা। ইভেন আমাকে বাজার করতে যখন বাইরে পাঠাতো, 5টা জিনিস আনতে বলে আমি 3টা আনতাম, আমি 2টা ভুলে যেতাম। সো আমার যখন মানে এই ধরনের মেমোরাইজিং পাওয়ারে একটু দুর্বলতা ছিল, তখন দেখা গিয়েছে ওই যে হোস্টেলে পড়াগুলো তারা যখন প্রতি রাতে ধরতে আসতেন, আমি সবসময় পারতাম না। প্রচুর শাস্তি দিতেন তারা। শাস্তি যখন দিতেন, কষ্টগুলো আসলে মানে 2 সাইড থেকে আসতো। শাস্তি আমি নিজে ওইখানে সহ্য করতে পারতাম না। বাবা মার সাথে শেয়ার করলে টিচার আমাকে আবার ধরতেন যে তুমি কেন এটা বাবা মার কাছে বলছো। টিচার যখন এটা আমাকে ধরতেন, তখন আমার আশেপাশের ফ্রেন্ডরা তারাও আমাকে বলতো যে তুমি তো এখনো বাচ্চা, এখনো বাবা মার কাছে বিচার দাও, তুমি তো এখনো বড় হও নাই। ক্লাস 8-এর ঘটনা? ক্লাস 6-এর ঘটনা, 8-এর ঘটনা, এটা 6-এর ইয়ার ঘটনা। সত্যি কথা বলতে কি, ছোট বড় বিভিন্ন ডাইমেনশন থেকে আঘাতগুলো পাওয়া শুরু করি। অবশেষে বাসায় অনেক কিছু বলার পরে তারা আমার হোস্টেল একবার চেঞ্জ করে দেয় ক্লাস 6-এ। আমার সেবারের ডিউরেশন ছিল 4 মাস 28 দিন। 28তম দিনে আমাকে হোস্টেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। যখন ক্লাস 8-এ উঠি, 8-এ যেহেতু বৃত্তি পরীক্ষা দিতে হবে, আমাকে সেকেন্ড টাইম ট্রাই করানো হয় আমি হোস্টেলে যেতে পারি কিনা। তখন আমার বয়স ছিল 14 কি 15। এই 14-15 বছর বয়সের ছেলেপেলেরা নিজেদের ফ্রেন্ডদের সাথে অনেক বিষয় তারা শেয়ার করতে পারে। তাদের ক্লাসে হয়তো কোনো একটা মেয়েকে ভাল লাগে, সিনেমার হয়তো কোনো বিশেষ দৃশ্য তাদের মনে থাকে। আমি এগুলো শেয়ার করতে পারতাম না, কারণ আমার বেড়ে ওঠাটা সেরকম ছিল না। আমি কাছে যাওয়ার মানুষ খুব কম পেয়েছি। মায়ের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? মায়ের সাথে আমি আসলে মানে আমি প্রথম দিক থেকে আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট। আমি নিজেকে চাপিয়ে রাখতাম। মানে অনেক যদি কষ্ট না হতো, আমি আসলে শেয়ার করতাম না। হোস্টেলের ছেলেপেলেরা যখন এগুলো তারা আলোচনা করতো, আমি তাদের মানে টেকনিক্যালি আমি এড়িয়ে চলতে চাইতাম। ভালো লাগতো না এটা আমার। আর হোস্টেলেরও এমন কিছু ফ্রেন্ড রয়েছে যারা এই ধরনের বিষয়গুলোতে আমাকে আরো বেশি টিজ করতো। আমরা সৃষ্টিশীলতার সবচেয়ে বেশি বহিঃপ্রকাশটা ঘটাই অন্যকে ইনসাল্ট করার ক্ষেত্রে। আমি সেটা পেয়েছিলাম, এবং শুধু তাই না, মানে এটা একটা ছেলের জন্য তার পুরুষ সত্তাকে আঘাত করে এই ধরনের প্রচুর পরিমাণ হিউমিলিয়েশন আমি আসলে পেয়েছিলাম। এবং এটা কি তোমার শারীরিক অবয়বের কারণেই? হয়তো আমি তাদের সাথে প্রপারলি ফ্রি হতে পারছি না, কিংবা আমি হয়তো তারা বুঝতে পেরেছিল যে আসলে আমি তাদের সাথে ঠিকমতো কোপ আপ করতে পারছি না। আমার ক্লাস 8-এ যখন ছিলাম, তখন আমাকে 8 মাসের মাথায় সেকেন্ড টাইম হোস্টেল থেকে আমাকে ছাড়িয়ে আনা হয়। মানে ফার্স্ট টাইমের পরে আবার সেকেন্ড টাইম। দেন আমি কোনো মতে 9-10 পাস করি। আমি এই যে তোমাকে বারবার ছাড়িয়ে আনছে হোস্টেল থেকে, ফ্যামিলির তো একটা নেগেটিভ রিয়াকশন তোমার উপরে ছিল বোধহয়, তাই কি? ফ্যামিলির আসলে আমার আব্বুর যেটা প্ল্যান ছিল যে আমি এখান থেকে কিছু শিখে আসবো। আমি শিখে আসতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি প্রচুর আঘাতের শিকার হয়েছি। সেখান থেকে আমি যখন কোনো মতে এসএসসি পাশ করি, আমার আসলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, অনেকগুলো রিজন ছিল। আমার ওই এনভায়রনমেন্ট খুব বেশি ছিল না। একে তো আমার নিজের কোপ আপ করতে সমস্যা হয়, তার উপর বছর বছর চেঞ্জ হয়ে যাও, এটা আসলে আমাকে ভালো রেজাল্টের জন্য যে একটু প্রিপেয়ার করা, আমি সেটাও হতে পারতাম না। আচ্ছা। আমার বাবা অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, আমার চাচারাও বেশ ভালো স্টুডেন্ট, আমার বাবার স্টুডেন্টরাও এখন অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছেন, ইভেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেও একজন আছে আমার বাবা স্টুডেন্ট। সো
সেই জায়গা থেকে আমার প্রতি ফ্যামিলির প্রত্যাশাটা অনেক বেশি ছিল। ওকে, যে ফ্যামিলি অনেক বেশি ওয়েল এডুকেটেড, সেই ফ্যামিলির ছেলেপেলেরা স্ট্রাগল করে না, বিষয়টা একদমই সঠিক না। স্ট্রাগল আসলে সবাইকেই করতে হয়। কোনো মতে আমি স্কুলটা শেষ করি বরিশাল জিলা স্কুল থেকে, এবং সেটার 1 বছর আমার জন্য আমার লাইফের ওয়ান অফ দ্য টাফেস্ট ইয়ার ছিল। মানে আমি ফ্রেন্ডদের সাথে মিশতে পারছি না, ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে এসএসসি লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম, তুমি যদি ভালো রেজাল্ট না করো আমরা সোসাইটিতে মুখ দেখাইতে পারবো না, এটা একটা বিগ প্রেশার। আর আসল কথা হচ্ছে আমি তাদের সাথে মিশতে পারতাম না। একটা স্কুলে যেখানে ক্লাস 3 থেকে ছেলেপেলেগুলো একসাথে পড়ে আজকে ক্লাস 10-এ উঠেছে, সেখানে আমি সাডেনলি ক্লাস 9-এর 2 মাস পরে এসে তাদের সাথে কোপ আপ করাটা খুব টাফ, তাদের ওই ফ্রেন্ড সার্কেল গুলোতে ঢোকাটা খুব টাফ। তাদের কাছে আমি আসলেই একটা এলিয়েন ছিলাম। দেখা যেত যে ক্লাসে একটা সায়েন্স ফেয়ার হচ্ছে, তখন হয়তো আমাদের ওই সায়েন্স ফেয়ারে গার্লস স্কুলের একটা টিম এসেছে, ওই গার্লস স্কুলে একটা মেয়ে এসে আমার সাথে কথা বলতে আসলো, আমি তার সাথে আনইনটেনশনালি আমি দুর্ব্যবহার করি। এর কারণ হচ্ছে আমি যদি তার সাথে 1 মিনিট ভালোভাবে কথা বলি, আমাকে আমার ফ্রেন্ডরা অনেক নেগেটিভ কথা শোনাবে। মানে এত ভয় ছিল। সাধারণ কিছু মানুষের সাথে যে একটু ভালো কথা বলা, এটার সাহসটা আমার ছিল না, কারণ অন্যান্য মানুষের আমার প্রতি ইন্টারপ্রিটেশন গুলাকে অনেক ভয় পেতাম। কোনো মতে আমার এসএসসিটা আমি পাশ করি। বরিশালে একটা কলেজ, হাতেম আলী কলেজ, ভর্তি হব কি হব না ডিসিশন নিতে যাচ্ছিলাম। এ সময় আমার বাবার বদলি হয়ে যায় ঢাকায়, আমরা তখন শিফট করি ক্যামরিয়ান কলেজে, তখন আমাকে ভর্তি করানো হয়। তখন এসে আমি ডিসাইড করি যে না, আমার আসলে আগে 2 বার আমাকে হোস্টেল থেকে আমি টিকতে পারিনি, কারণ আমি ছেলেপেলেদের সাথে আসলে মিশতে পারছিলাম না। তারা ফান করে, লাইফটাকে এনজয় করে, তারা যেই ওয়েতে অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করে সেটা আমি আসলে করতে পারতেছি না। সো এই হোস্টেলে অ্যাট এনি কস্ট আমাকে টিকতে হবে। তারা ফ্রেন্ডশিপের যেরকম রূপ চায় আমি তাদেরকে ঠিক সেরকমই দেখো, তাদের বেস্ট ফ্রেন্ড, আপনার আড্ডা জমায় দিতে পারে এরকম একটা ছেলে হয়ে যাব। আসি কলেজে গিয়ে দেখা যায় প্রচুর ফ্রেন্ড হয়। আমাদের হোস্টেল ছিল 7 তলা, আমি নিজে 7ম তলায় থাকতাম। ফ্রেন্ডদের সাথে আস্তে আস্তে আমরা ফ্রি হওয়া স্টার্ট করলাম, এবং আমাদের কলেজে আবার ছেলেদের সেকশন, মেয়েদের সেকশন আলাদা। অন্যান্য সেকশনের মেয়েরা আসলে কি করছে সেই বিষয়ে আমারও কিউরিওসিটি জায়গা স্টার্ট করলো। আসলে মানুষ যখন একটা জিনিস নতুন শিখে তখন সে আসলে লিমিটটা ভুলে যায়। আগের বার আমি হোস্টেল আমি থাকতে পারিনি কারণ আমি তাদের ভালো ফ্রেন্ড হতে পারিনি। এরকম একটা মোমেন্টে এসে আমি লিমিট ক্রস করলাম। বর্তমানে আমি যেই পজিশন বিলং করি, হয়তো এই পজিশন থেকে আমার অতীতকে এইভাবে টেনে আনাটা উচিত না। হয়তো মানুষজন আমার সম্বন্ধে একটা নেগেটিভ পারসেপশন ইয়া ধরবে, বাট এরপরেও আমার মনে হয় যে ভুল এটাও লাইফের একটা অংশ। সো আমি যদি আমার ভুলটাকে অস্বীকার করি, আমার লাইফের একটা অংশকেই আমি অস্বীকার করতেছি। এবং কয়েকদিন আগে আমি এই কোটটা পড়েছিলাম যে সম্পূর্ণ সফল হওয়ার আগ পর্যন্ত নিজের ব্যর্থতার, ভুলের স্টোরিগুলো কাউকে বলো না। বাট আমি এটাকে বিলিভ করি না। আমি জানি না আমি আমার লাইফে যেটা সফলতার এক্সেলেন্স সেখানে আমি যেতে পারবো কিনা, ততদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন কিনা, কিংবা আদৌ সেই পজিশনটা আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন কিনা। কিন্তু সেখানে যেতে পারছি না দেখে আমি যদি আমার অতীত ভুলগুলাকে কখনো শেয়ার না করি, তাহলে দেখা যাবে এইরকম ভুল আরো অনেক জায়গায় হতে থাকবে। 100% ট্রু। এবং এই ধরনের ভুল থেকে কেউ উঠেও দাঁড়াতে পারবে না। যখন আমি তাদের সাথে অনেক ফ্রি হওয়া স্টার্ট করলাম, তখন দেখা গেল যে আমি ছোটখাটো কবিতা লেখা স্টার্ট করলাম। আমি আমার কলেজের 2 জন রেসপেক্টেড টিচারকে নিয়ে আমি কবিতা লিখি। ওকে। কবিতাটা ক্যামরিয়ান কলেজ, এবং কবিতাটা আসলে যথেষ্ট পরিমাণ অব্যক্ত তো বলা যায় না, এটা হচ্ছে অপ্রদর্শনযোগ্য, কেননা সেটা একটা রোমান্টিক কবিতা ছিল। এবং সেন্ট্রাল ক্যারেক্টারে আমাদের 2 জন সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন। মানে সত্যি কথা বলতে কি, আমার ভিতরে কাজ করতো যে এটাই তো আসলে লাইফ। আমি একটা একটা করে লাইন লিখতেছি, আমার পিছে এক ফ্রেন্ড আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, বাহ তুমি তো অনেক ভালো জিনিস লিখতেছ। আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা যদি আজকে আমি 7 বছর আগে শিখতাম, আমার তাহলে অনেকগুলা ফ্রেন্ড থাকতো। বেসিক্যালি ইউ আর হাংরি ফর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ ইউর ফ্রেন্ড। অ্যাপ্রিসিয়েশন, কারণ মানে কেন একজন আরেকজন ফ্রেন্ডকে আমরা সিগারেট সাথী, কেন আমরা এই যে এই ধরনের ইয়েতে অ্যাপ্রিসিয়েশন গুলো আমাদের আসলে অনেক বেশি লাগে। আমি এটা কি মানে ফেরদৌসি তিনি শাহনামা লিখেছিলেন 1 রাতে 60,000, একটা মহাকাব্যের মতো ছিল। আমারটাও মোটামুটি 60 লাইনের ছিল, এবং 7 তলা থেকে আমি লিখতে লিখতে একেবারে নিচতলায় নেমে যাই। এবং প্রত্যেকটা লাইন
আমি যখন লিখছি আমার পিছের ফ্রেন্ডরা অ্যাপ্রিসিয়েট করছে, তারা মানে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, যেটা মানে আমি ফিল করতে পারতেছিলাম যে এটাই তো আসলে লাইফ, এইটার জন্যই তো মানুষ বাঁচে। মানে একটা সেন্স অফ প্রাইড কাজ করতেছিল ওই মোমেন্টে। লিখলাম, আমার দেখা দেখি আরো কয়েকজন আমার সাথে লেখনীতে তারা সাহায্য করলেন, বাট দেখা গেল হয়তো ইন টোটাল 70 লাইন লেখা হয়েছে, যার ভিতরে হয়তো 60-62 লাইনই আমার নিজের ছিল। সারা রাত লিখে আমি ঘুমায় পড়ি। নেক্সট দিন সকালে আমাদের টিচাররা হচ্ছেন ওই লেখাটা দেখেন, যাদেরকে নিয়ে আমি লিখেছি, এবং যাদেরকে নিয়ে আমি লিখিনি তারাও দেখেন। কারণ এই লিখি আমি হচ্ছে হোস্টেলের দেয়ালে, কোনো কাগজ কলমে না, মাই গুডনেস, হোস্টেলের দেয়াল। এবং পরবর্তীতে আমি শুনি যে এটা হচ্ছে ব্যাকরণে এটাকে বলা হয় চিকা মারা দেয়াল লিখন। ক্লাসের মার্কার ছিল, যেটা আসলে হোয়াইট বোর্ডে লেখার জন্য আমাদেরকে দেয়া হয়েছিল, একটা মার্কার শেষ করে দিয়ে সৃষ্টিশীলতার যেটা সবচেয়ে বড় বহিঃপ্রকাশ সেটা ঘটিয়ে ফেলি। পরের দিন হচ্ছে, যেহেতু অনেক বড় একটা কাজ করেছিলাম, অনেক বড় লাইন, হোস্টেলে অনেকেই আসলে দেখেছিল, এবং টিচাররা যখন জিজ্ঞাসাবাদ করেন আমার নামটা বের হয়ে যায়। আমার সাথে আরো একটা ছেলে, সেদিন হচ্ছে আমরা টিসি খাই, ওর নাম হচ্ছে মাহফুজ। সে এখনো আমার খুব মাঝে মাঝে তার সাথে কথাবার্তা হয়। ওই ছেলেটার পরবর্তীতে আর পড়াশোনা হয়নি। আমরা দুইজনই নভেম্বরের 9 তারিখ 2009 আমি ওই কলেজ থেকে বের করে দেওয়া হয়। এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। যে ছেলেটি আজকে এখানে বলছে মাশাহেদ হোসেন, রাইট? মাশাহেদ হাসান সীমান্ত, ওকে আমি সীমান্ত নামে চিনি, এবং ওর সাথে আমার পরিচয় হয়েছে মাত্র কিছুদিন আগে। কিন্তু এই সময়ের মধ্যে মানে ও আমার পছন্দের তালিকার অন্যতম একজন মানুষ। আমার একটা বড় সমস্যা আছে আমার ব্যক্তিগত জীবনে, সেটা হচ্ছে আমি খুব সহজে কাউকে অ্যাপ্রিসিয়েট করি না, এবং খুব সহজে আমি কাউকে কাছের মানুষও বানাই না। এটা একেবারেই আমার প্রকৃতিগত। আমি বলবো যে এটা সমস্যা কি ঠিক জানি না, এটারও হয়তো কোনো একটা পজিটিভ অ্যাপিয়ারেন্স আছে। কিন্তু আই রিয়েলি অ্যাডমায়ার দিস বয়, যার মাত্র 23 বছর বয়স, আমার চেয়ে প্রায় 10 বছরের ছোট। কিন্তু ও যা করেছে এই 23 বছরে, সে গল্পের শুরু এখনো হয়নি। সে গল্প হয়তো আর কিছুক্ষণ পরেই, কিন্তু এখন যে গল্পটাতে আছেন সেই গল্পের সাথে অনেকেরই গল্পের মিল আছে। কারণ স্কুল থেকে ড্রপ আউট হওয়া, স্কুল থেকে টিসি পাওয়া অনেক ছেলেই আমাদের এই হ্যালো 8920 শোনেন। আমি আজকে বিশেষভাবে একটা ইনভাইট করতে চাই, যদি এই মুহূর্তে কেউ যোগ দিয়ে থাকেন, প্রত্যেক বাবা মাকে আমি বলবো, যদি আপনারা শুনে থাকেন আমার এই অনুষ্ঠানটি, প্রত্যেকেই তার বেবিদেরকে, প্রত্যেকেই তার ভাই বোনদেরকে, অন্তত 10 জন মানুষকে আপনি ইনভাইট করুন আজকের এই হ্যালো 8920 শোনার জন্য। এবং স্পেশালি আজকে আমি আমার যে পেজটি আছে সেখানে ওর ফেসবুক আইডিটা দিয়ে দিব আমি অনুষ্ঠান চলাকালীন সময় কিংবা শেষে। হি ইজ রিয়েলি হিরো। কেন বলছি সেটা আসলে পুরো অনুষ্ঠানটা শুনলেই বুঝতে পারবেন। আপনারা যদি ওর সঙ্গে ওর ফলোয়ার হতে চান কিংবা ওর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান, ও খুবই বিজি টাইম পাস করে, কতটুকু পারবে আপনাদেরকে রেসপন্স করতে আমি জানি না, তাহলে আপনারা এই পেজটিতে আসতে পারেন। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে মাশাহেদ হাসান সীমান্ত, 23 বছরের সীমান্ত। সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে IBA তে ফাইনাল ইয়ারে আছে। তার কাছেই আমি আবারও ফিরে যাব। আর তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। ওকে সীমান্ত, আমরা যেখানটায় ছিলাম, যে কলেজ থেকে টিসি দিয়ে দেওয়া হলো, এবং যে কোনো স্টুডেন্টের জন্য, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে, এটা একটা ভয়াবহ দুর্ঘটনা আমরা বলতে পারি। মানে সত্যি কথা বলতে, যেদিন টিসিরিয়াটা দেওয়া হয় আমি আসলে এই জিনিসটা জানতাম না যে আমাদের কলেজের একটা সিস্টেম ছিল, কোনো স্টুডেন্টকে যদি টিসি দেওয়া হয় সেটার নোটিশটা প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে পড়ে শোনানো হবে। আমাকে 9 নভেম্বর টিসি দেওয়া হয়,
এবং 10 নভেম্বর আমাকে আমার কলেজের ফ্রেন্ডরাই জানায় যে তোমার তো টিসির নোটিশ আমাদের ক্লাসরুমে এসে সবার সামনে পড়ে শোনাইছে। তখনও তুমি জানো না? তখন আমি জানতাম না, ওরাই জানিয়েছে যে এটা আমি এই পলিসিগুলো আসলে আমি জানতাম না। একটু এলোমেলো হয়ে যাচ্ছে এটা, যে যখন 9 নভেম্বরে টিসি দেওয়া হয়, এটা ডিসিশনটা যখন নেওয়া হচ্ছিল, আমাদের 5 জন স্যার ছিলেন সেখানে, আমার বাবা ছিলেন, আমার এক পরিচিত আন্টি ছিলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। সব টিচার আসলে বসা ছিলেন, আমার বাবা বসেননি ওখানে, আমার বাবা দাঁড়ানো ছিলেন সে জায়গায়। টিসির এই নোটিশটা যখন দেয়, আব্বু আসলে আমাকে বলেন যে আমি তোমার জন্য কারো কাছে কোনো রিকোয়েস্ট করব না। এবং এখন এই মোমেন্টে দাঁড়ায় আমি অ্যাপ্রিসিয়েট করি যে ওই গাটস একটা দরকার, একটা বাবা যে তার সন্তান যদি ভুল করে, ভুলটা স্বীকার করতে একটা বাবার অনেক বড় গাটস দরকার। এবং আমি নিজে ওই দিন ঠিক করে রেখেছি যে আমার যদি কোনো ছেলে মেয়ে হয়, ও যদি ফিউচারে এই ধরনের কোনো ভুল করে, ওটার দায়িত্ব আমি নিব। আমি কোনোদিন বলবো না যে আমার ওয়াইফ এটার জন্য দায়ী। সে আমার ছেলে, সে যদি কিছু ভুল করে সেটার দায় আমার। ওই দিন আমার বাবা সত্যি উনি দাঁড়িয়েছিলেন। এবং সবচেয়ে যেটা খারাপ লাগার বিষয় ছিল যে আমি আসলে ওই যে বিভিন্ন টিচারদের নিয়ে যে সমস্ত অশ্লীল জিনিসগুলো লিখেছিলাম, সেগুলো আমার বাবাকে দেখানো হয়। এবং সন্তান হিসেবে আমি আমার বাবার সামনে দাঁড়াতে পারছিলাম না। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওইখান থেকে যখন চলে আসি আমি ভাবলাম যে ঠিক আছে, একটা বদ্ধ রুমে তারা আমাকে বলেছে যে আপনি আপনার ছেলেকে নিয়ে যান। পরের দিন আমি শকিং নিউজ পেলাম যে আমাকে যে টিসি দেয়া হয়েছে, এটা আমি, আমার বাবা মার নাম সহ আমাদের কলেজের 2000 স্টুডেন্ট প্রত্যেকের ক্লাসরুমে গিয়ে সেই নোটিশটা পড়েও আসা হয়েছে। এবং দে অ্যাকচুয়ালি ক্রিয়েটেড অ্যান এক্সাম্পল যে এই ধরনের কাজকর্মগুলো যাতে তোমরা কেউ না করো। আমার শাস্তিটাকে তারা ভালো মতো প্রমোট করলো যাতে অন্য কাউকে এই ধরনের শাস্তি তাদের দিতে না হয়। আমার 2 মাস কোনো কলেজ ছিল না। আমার আব্বুর তখন সাডেনলি বদলির নোটিশ হয়ে যায় হবিগঞ্জে। আব্বু তখন ছিলেন ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কে, উপসচিব, সেক্রেটারির 2 ধাপ নিচে, 3 ধাপ নিচে। সো অনেক রেসপেক্টেড একটা পজিশনে থেকে একটা জেলার জেলা প্রশাসক, সেখান থেকে তার ছেলে হিসেবে আমার কলেজের এই ধরনের অকারেন্সের পরে আমার বাবা আমাকে তার জেলাতেও নিয়ে যাননি। কারণ সেই মোমেন্টে অন্যান্য কলিগ, আশেপাশের মানুষ, তারা যদি জিজ্ঞেস করেন যে আপনার ছেলে কোথায় থাকে, কি করে, ওই অ্যান্সারটা আমার আব্বু ছিল না। ওই সময় তারা ঠিক করেন যে আমাকে কি করা হবে, আমাকে টাঙ্গাইলে পাঠিয়ে দেওয়া হবে। টাঙ্গাইলে কেউ ছিল আগে থেকে? টাঙ্গাইলে আমার নানা বাড়ি, সেখানে আমার মামারা ছিলেন। যদি আমার নানা নানি কেউই বেঁচে নেই, আমার মামারা ছিলেন সেখানে। সেখানকারই একটা প্রাইভেট কলেজ, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, সেখানে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। সেখানেও আমাকে মানুষজন জিজ্ঞেস করতো যে ঢাকার এত নামকরা একটা কলেজ থেকে কেন তুমি জেলা শহরের এরকম মফস্বলের একটা প্রাইভেট কলেজে চলে আসছো। তাদেরকে আমার মিথ্যা কথা বলতে হতো, বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতাম যে আব্বু তো সরকারি অফিসার, বছর বছর বদলি হয়, সো এটার জন্য আমার পড়াশোনায় সমস্যা হয়, এটা আমার নানা বাড়ি, এখানে আমার মামারা থাকে, এই জন্য আমাকে এখানে দিয়ে গেছে। বিশ্বাসযোগ্য মিথ্যা কথা ছিল, বাট ভিতরে একটা ভয় ছিল যে এই কলেজটাতে আমাকে প্রায় 1.5 বছর থাকতে হবে। এই মিথ্যাটা যদি হঠাৎ ধরা পড়ে যায়, এমনও হতে পারে আমাকে কলেজে থাকালীন মাঝপথেও বের করে দিতে পারে। কারণ ইউজুয়ালি আপনার নতুন একটা কলেজে ভর্তির সময় তারা অবশ্যই দেখে প্রিভিয়াস কলেজ থেকে তার সম্বন্ধে কি কি ইভালুয়েশন এসেছে। চাকরির সুবাদে আমার আম্মু, ছোট ভাই সবাই মিলে হবিগঞ্জে থাকতেন। আমি একা একটা বাসায় 1.5 বছর আমি কলেজ এরিয়া পড়াশোনা করার ট্রাই করি। পুরোটা সময় শুধুমাত্র ওভার ফোনে আমি কেমন পড়াশোনা করছি কি না করছি, শুধুমাত্র এই খোঁজ খবরগুলো আব্বু আম্মু নিতেন। খুব বেশি আসলে তাদের অবস্থান থেকেও সুযোগ ছিল না খোঁজ খবর নেওয়া এত দূর থেকে। ফুল কলেজ লাইফে আসলে আমি 2 শ্রেণীর মানুষের কাছে 2 ধরনের মিথ্যা কথা বলি। এক শ্রেণীর মানুষ আমার কলেজের ফ্রেন্ড এবং টিচার, তাদের সম্বন্ধে বলেছি যে আমি এই কলেজে আসার কারণটাকে বর্ণনা করি। সেকেন্ড এক শ্রেণীর মানুষ আমার বাবা মা, যারা শুধুমাত্র ওভার ফোনে আমার খোঁজ খবর নিতেন। পড়াশোনা করতেছো? হ্যাঁ পড়াশোনা করতেছি, যদিও সারাদিন টিভি দেখি, আশেপাশে আমার ফ্রেন্ড টেনিয়া রয়েছে। ইভেন এমনও আমার কিছু ফ্রেন্ড ইয়ে হয়েছে আমার কলেজে, যাদের সাথে আমি ফ্রেন্ড সার্কেলে ঘুরতাম, তাদের কেউ কেউ হয়তো আপনার অস্ত্র সহ পুলিশের হাতে ধরা খাওয়া, এরকম আছে। ভালো পড়াশোনা কি করব, তখনও নতুন নতুন একটা জিনিস শিখছে, একটা আলাদা অ্যাডভেঞ্চার কাজ করে, তখনও করতো। শিক্ষা হয় নাই তখনও আমার। দেখা যেত সারাদিন টিভি দেখতাম, বাইরে ফ্রেন্ডদের নিয়ে ঘুরতাম, বিভিন্ন জায়গায় যেতাম।
আব্বু আম্মু তা তো অনেক দূরে, কি করবে, ফোনেই তো খোঁজ খবর নিবে। কোন একটা ফ্রেন্ডের যদি বাসায় থাকতাম, আম্মু ফোন দিলে এই গানটা একটু কমাও, আম্মু ফোন দিতেছে। সহজ ছিল আসলে মিথ্যার আশ্রয় নেওয়া। লাইফটাকে উপভোগ করার গুরুত্বটা আসলে অনেক বেশি ছিল। ফ্রেন্ডশিপ টিকে রাখা, এনজয় করা, এগুলোর গুরুত্বটা অনেক বেশি ছিল। আমার টেস্টের রেজাল্ট আসে আমার 2.2। বাসা থেকে যখন তারা খোঁজ নেন, আমি তখন বলি আমার রেজাল্ট হচ্ছে 4.5। ওকে, মিথ্যা বলতে হয়। মিথ্যা বলি, তখন তুমি ন্যাচারালি মিথ্যা বলো। আমি ন্যাচারালি তখন আমি মিথ্যা বলতাম, কোনো কষ্ট লাগতো না। মানে মিথ্যা ওয়াজ আ পার্ট অফ মাই লাইফ। আমার লাইফটাকে এনজয় করতে হবে, এটা আমার একটা উইপেন, যেটা দিয়ে আমি আমার লাইফটাকে এনজয় করতে পারবো, কেন বলবো না। ওকে, এন্ড দ্যাট টাইম ইউ ডোন্ট হ্যাভ এনি এইম ইন লাইফ? না, কোনো এইমই ছিল না। সাডেনলি আমার এইচএসসি পরীক্ষার 3 সপ্তাহ আগে আমাকে না বলে আমার মামার কলেজে চলে যান। ওকে, এবং তখন দেখেন যে রেজাল্ট আসলে কতটুকু সত্য বলেছি মিথ্যা বলেছি। প্রত্যেকটা মা আসলে চান তাদের সন্তান যাতে একটা ভালো ছেলে হয়। আমি জানি না আসলে একটা মায়ের আসলে একটা সন্তানকে জন্ম দিতে কি পরিমাণ কষ্ট লাগে, কিন্তু আমি ছেলে হিসেবে আসলে আমার মাকে অনেক বেশি কষ্ট দিয়েছি ওই জায়গাটায়। কারণ যখন কলেজ থেকে বের করে দেওয়া হয়, আমার আম্মু কয়েকদিন ওই নিউজটা শুনে অসুস্থ হয়েছিলেন। অ্যাগেইন যখন দেখলেন যে না, আমাকে ওইখান থেকে বের করে দেওয়ার পরও আমি 1.5 বছর যাবত তাদেরকে একটা দুইটা মিথ্যা ভুল সেটাকে মানা যায়, বাট ওটা এমন একটা দিন ছিল যেদিন সে 1.5 বছরের হাজার হাজার মিথ্যা ধরে ফেললো। আমি একবার আমার বাবার সামনে আসলে ছেলে হিসেবে ছোট হয়েছিলাম, সেদিন আমি আমার মায়ের সামনেও হই। কিছু মানে বলার ছিল না, মানে সত্যি কথা বলতে কি, মানে এমন একটা মোমেন্ট চলে যায় যখন আপনার হাতে কোনো রিপ্লাই থাকে না। মা অসুস্থ হয়ে যান, তিনি আর হবিগঞ্জে যান না। তিনি ঠিক করেন যে এই 3 সপ্তাহ আছে আমার এইচএসসির, আমাকে থেকে উনি পড়াবেন। এইচএসসিতে আমার রেজাল্ট হয় হচ্ছে 4.9। আমি ছোটবেলায় মাঝে মাঝে স্টেজে অভিনয় করতাম। এইচএসসিতে 4.9 পাওয়ার পর আমাকে রিয়েল লাইফে অভিনয় করতে হয়। আমার আব্বুর কলিগের ছেলে মেয়েরা সবাই গোল্ডেন এ প্লাস পায়, সেখানে আমি এ প্লাসও পাই নাই। সো তাদের সামনে আমার আরেকটা অভিনয় করতে হয় যে আসলে আমার এ প্লাসই পাওয়ার কথা ছিল, কিন্তু একটু অ্যাক্সিডেন্ট, দুর্ভাগ্যের কারণে আমি 4.9 পাইছি। যদিও আমি মনে মনে অনেক স্যাটিসফাইড ছিলাম যে 2.2 থেকে 4.9 এটা একটা বিগ জাম্প ছিল। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়, আমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। লালমাটিয়ায়, মানে দাদাবাড়ির এলাকার বড় ভাই, ওনার সাথে এক মেসে থেকে আমি পড়াশোনা করা স্টার্ট করি। মেন্টার্সে কোচিং করার ট্রাই করি। রেগুলারলি ক্লাসে যেতাম না। আমাদের আইবি এর জন্য প্রচুর ভোক্যাবস মুখস্থ করতে হয়। মুখস্থ বিদ্যা খুব বেশি ভালো ছিল না, যতটুকু পারতাম চেষ্টা করতাম। সেখান থেকে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে নিতে আমাদের সিরিয়ালে জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্টটা ফার্স্টে ছিল। জাহাঙ্গীরনগরে প্রথমে আইআইটি ডিপার্টমেন্টে দেই, হয় না সেখানে। বিজনেস ফ্যাকাল্টিতে দেই, হয়, মোটামুটি ওয়েটিং এ থাকি, হয়তো হয়ে যেত। নেক্সট টাইম আইবিএ তে দেই, দেখি যে আইবিএ তে আমার পজিশন চলে আসছে 69 এবং 45টা ছেলে নিবে। সো লিটল চান্স যে আমি চান্স পেয়ে যাব, কারণ ওয়েটিং থেকে টানে। অনেকেই আমাদের জেইউআইবিএ তে যারা চান্স পায়, তারা যদি কেউ বুয়েট, মেডিকেল কিংবা ডিইউআইবিএ তে চান্স পেয়ে যায়, সিটগুলো আসলে খালি হয়ে যায়। সো আমাকে এক বড় ভাই ছোট একটা আশা দিছে যে তোমার যা পজিশন আছে, হয়তো তুমি চান্স পেয়ে যাইতেও পারো। ওই আশাটাকেই আমি গ্যারান্টি হিসেবে নিয়ে নিয়েছিলাম, যেটা আমার লাইফে মানে আরেকটা ভুলেরই ছিল, যে ছোট প্রমিসকে বা ছোট সম্ভাবনাকে কখনো লাইফে গ্যারান্টি হিসেবে নিতে হয় না। কারণ নেক্সট ইয়ারে এবং তার পরবর্তী ইয়ারেও যারা আমার পজিশনে ছিল 69-এ, ওরা কেউ চান্স পায় নাই। আমি যখন ওটাকে গ্যারান্টি হিসেবে নেই, দেন আমার সাস্টে যে অ্যাডমিশন টেস্ট, সেটা আমার ভালো হয় না। ডিওআইবি এর অ্যাডমিশন টেস্ট ভালো হয় না, কারণ নিজের ভিতরে একটা জিনিস ঢুকে যায় যে আমার কলেজের এত অকারেন্সের পরে মোটামুটি একটা পাবলিক ইউনিভার্সিটির তো একটা ভালো সাবজেক্টে ঢুকে গেছি, আমার আর লাইফে কিছু করা লাগবে না। ওই টাইমে আমার বাবা মা আমাকে বলছিল যে, আমার বাবা খুব সৎ, আমার বাবা বলছে যে আমার এত টাকা পয়সা নাই যে আমি তোমাকে প্রাইভেটে পড়াবো, আর তোমার একাডেমিক রেজাল্টও আগের এত ভালো না যে তোমাকে আসলে পড়াশোনা করায় খুব বেশি লাভ আছে। সেখান থেকে যখন আমি মোটামুটি পরীক্ষাগুলাই খারাপ করি, আমি নিজে একটু আশঙ্কায় পড়ে যাই। সেকেন্ড ওয়েটিং থেকে আলহামদুলিল্লাহ তখন আইবিএতে আমার চান্স হয়ে যায়। আইবিএতে যখন চান্স হয়ে যায়, নতুন আমি ইউনিভার্সিটিতে যখন প্রথম ঢুকি, ওই যে আপনাকে আগেই বলেছিলাম যে একটা মানুষের সেলফ রেসপেক্ট থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। আমাদের ইউনিভার্সিটিতেই দেখে যে কিছু
সিনিয়র বড় ভাই ছিলেন, তারা হয়তো আমাদেরকে একটু বকা দিয়ে কথাবার্তা বলতেন, যে সিনিয়র দেখলেই সালাম দিয়ে অনেক শাসন করে কথা বলতেন। আমি ওইগুলো আসলে নিতে পারতাম না। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমার অবস্থা এত খারাপ ছিল, আমাকে একজন সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে হয়। মাই গুডনেস। এর কারণ হচ্ছে আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমি অনেক ননির পুতুল ছিলাম, কিছু কিছু ক্ষেত্রে আমি অনেক বেশি ভিকটিম ছিলাম। মানে এত খারাপ লাগছে আমাকে, এক বড় ভাই মানে এত হার্শলি কিছু কথা বলছেন, আমি আসলে নিতে পারিনি। সাইকিয়াট্রিস্টের কাছে আমার যেতে হয়, এবং এটার কিছুটা দায় আমার নিজেরও ছিল, কারণ আমি আসলে এগুলোর সাথে কোপ আপ করতে পারতাম না, আমার মানিয়ে চলতে খুব সমস্যা হতো। সেখান থেকে আমি ভার্সিটিতে পড়াশোনায় আমার কিছুটা অমনোযোগ স্টার্ট হয়ে যায় জাহাঙ্গীরনগরে, কারণ আমি পারছিলাম না মানিয়ে নিতে মানুষজনের সাথে। আবার ভিতরে ওই ফিলিংটা কাজও করে যে আরে জাহাঙ্গীরনগরে তো চান্স পেয়ে গেছে, সার্টিফিকেট এনি হাও একটা নিয়ে বের হবো, সো আমার এখন পড়াশোনা করলেই কি আর না করলেই কি। সিরিয়াসলি, মানে একটা মানুষের লাইফে যখন কিচ্ছু থাকে না, সেখান থেকে সে যখন সামান্য কিছু পায়, তার মনে হয় যে সে অনেক কিছু পেয়ে গেছে এবং এর চেয়ে আর বেশি কিছু তার পক্ষে লাইফে অ্যাচিভ করা সম্ভব না, এবং ওই মোমেন্টেই সে অনেক ভুল ডিসিশন নেয়। ট্রু। আমি ওই টাইমে ভুল ডিসিশন নেই, আমার পড়াশোনার অবস্থা খুব খারাপ হয়। ফার্স্ট ইয়ার শেষে আমার ইয়ার ড্রপ আসে। স্ট্যাটিস্টিক্স একটা কোর্স ছিল যেটা আমি পারতাম না, মানে একটা কোর্সে আমি ঠিক করছিলাম যে আমি নেক্সট ইয়ারে ভালোভাবে পড়ে পাশ করবো স্ট্যাটিস্টিক্স, আরেকটা কোর্সে আমি পারি, কিন্তু এর কোনো না একভাবে আমার আসলে হয়ে যায়, ফেল চলে আসে। এবং ওই ফেল চলে আসার পর আমার ইয়ার ড্রপ যখন চলে যায়, এটা নিউজ যখন আমার মা পান, ওই দিন মায়ের প্রেশার উঠে যায়। আমি প্রত্যেকটা সময় আমি ফিল করতাম যে আমি একটা করে খারাপ কাজ করতেছি, একটা কিছু করতেছি, সেটার ইম্প্যাক্ট কিভাবে জানি আমার বাবা মা তাদের উপরে অনেক বেশি পড়ে যাচ্ছে। আমার ছোট ভাই যখন কোনো দুষ্টামি করতো, আমার ছোট ভাই পর্যন্ত অনেকদিন জানতো না যে আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছে, বা ও যদি খারাপ কিছু করতো আমাকে আলাদা রুমে নিয়ে বলা হতো যে তোমার কারণে আসলে ওর এই অবস্থা, তোমার আসর পড়ছে ওর উপরে। যেটা আমাদের সোসাইটিতে হয় ইনফ্যাক্ট, মানে এই ধরনের ব্লেম গুলো খুব সহজেই চলে আসে। যদিও আমার ছোট ভাই হয়তো জানতোই না, সে গত বছরের মাঝামাঝি সময় সে এটা জানে। ওই সময় মানে আমি নিজেকে গুছাবো কিভাবে, আমি নিজেকে গুছাতে পারছি না, এমন কিছু হচ্ছে আমি নিজে করছি না, বাট আমাকে কথা শুনতে হচ্ছে। এক একটা লাইন শোনা আসলে খুব টাফ। আমি যখন দেখলাম যে আমার আম্মুর এই অবস্থা, আমার ছোট ভাই খারাপ করলে সেটার দোষ আমার আব্বু আমার জন্য কোথাও পরিচয় দিতে পারতেছে না, এট দ্য এন্ড অফ দ্য ডে আমি আসলে একটা ট্রাবল কিংবা আমি একটা সাফারিংস এর সিনোনিম, এর চেয়ে আর বেশি কিছুই না, মেবি মোর দ্যান দ্যাট। সুইসাইড করা কি, একটা মানুষের লাইফটা শেষ হয়ে যেতে, আমি মৃত্যুকে অনেক বেশি ভয় পাই, এবং আমি মনে করি যে এই ভয়টা আসলে বেঁচে থাকার জন্য অনেক বেশি জরুরি। আমি যদি এই ভীতু না হতাম তাহলে এতদিনে হয়তো মারা যেতাম। মাঝে মাঝে কিছু ভয় একটা মানুষকে বাঁচিয়ে রাখে, আমার জন্য মৃত্যু ভয়টা হচ্ছে এমন একটা ভয় যেটা আমাকে বাঁচায় রাখছে। হয়তো সাহসী হলে, ওই যে ছোটবেলা থেকেই মানুষজন আমাকে বলতো যে তুমি তো বাচ্চা, তোমার তো সাহস নাই, তুমি তো ছেলেদের মতো হও নাই। সো আমি মনে করি সেই জিনিসের একটা পজিটিভ ফিলিং আছে যে আমি ভীতু, দ্যাটস ওয়াই আমি জীবিত। লাইফে আমি যে সমস্ত জায়গায় আমার রেসপেক্ট পাওয়া উচিত ছিল একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমার জুনিয়রদের সামনে, হয়তো আই এম নট দ্যাট এজেড লুকিং, সেটার জন্য তারা হয়তো রেসপেক্ট দিতে চাইতো না। তাদের খুব চমৎকার কিছু সৃষ্টিশীল কৌতুকের সোর্স এবং রিজন আমি। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমার বেঁচে থাকাটা অল্প কিছু মানুষের এন্টারটেইনমেন্ট, আমার ফ্যামিলির সাফারিং, সেটা ছাড়া আর কিছুই না। কি করা যায়? তখন আমি নিজেকে সার্চ করা স্টার্ট করলাম যে আসলে কি করব। মানে এটা রাতে একদিন আমি আমার হলের সামনেই, আমাদের হলটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় হল, প্রায় 2000 স্টুডেন্ট তারা অ্যাকোমোডেট করতে পারে একটা হলের সামনে যখন আমি একা একা গিয়ে হাঁটছিলাম, আমি চিন্তা করছিলাম যে আসলে কি করছি ফুল লাইফে, কিচ্ছু না। আমি তো আমার লাইফ লিড করি নাই, বরঞ্চ আমি অনেকগুলা লাইফকে নষ্ট করছি। আমার সাথে যে ছেলেটা বের হয়ে গেছিল, আমি শুনছিলাম সে মগবাজারের কোন একটা গাড়ির মেকানিক্স এর দোকানে সে কিছুদিন কাজ করে। আমার কলেজ লাইফের ফ্রেন্ড যাদের সাথে ঘুরতাম, তাদেরও একটা ছেলে, সে টাঙ্গাইলে কিছু ছোট বেবি ট্যাক্সি গুলা যারা সারাই করে, সেখানে সে হচ্ছে মেকানিক। আমার এই ক্লোজ ফ্রেন্ডের একজন, সে কিছুদিন জেল খেটে আসছে। সেটা হয়তো মিথ্যা রিজনে নাকি সত্য রিজনে সেটা প্রমাণিত হয়নি। এমনও দেখা গেছে যে আমি জেলা শহরে আমাকে ছিনতাই করতে আসছে ওই ছেলেকে আমি ছিলাম, সে আমার ফ্রেন্ড ছিল এক সময়। ওই ছেলে পেলেগুলোর সাথে আমি ঘুরতাম। আই ডিডন্ট হ্যাভ বিগ ড্রিম, আমার কিছু ছিল না, হয়তো আমি ওদের মতো হয়ে যাইতে পারতাম,
সেই জায়গা থেকে যখন নিজেকে সার্চ করা স্টার্ট করলাম, আমি দেখলাম যে আমার আসলে কি করতে ভাল লাগে। চিন্তা করতে করতে আমি দেখলাম যে আমার একটা জিনিসই করতে ভাল লাগে, সেটা হচ্ছে আমার চিন্তা করতে ভাল লাগে। ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো ইউ ফাইন্ড ইয়োরসেলফ, কিছু হ্যাঁ। একটা জিনিস তো অন্তত খুঁজে পেয়েছো। ওই খুঁজে সময়টা। পেয়েছি যে আমার চিন্তা করতে ভাল লাগে, আর কি ভাল লাগে। আর দেখলাম যে আমি আসলে স্টেজে উঠে আমি কথা বলতে পারি, মানুষের সামনে কথা বলতে ভয় লাগে না। মানে এটা কিভাবে জানি আপনার একটা মানে কন্ট্রাডিকশন। আমি ফ্রেন্ডদের সামনে ইন্ট্রোভার্ট, বাট স্টেজে সবার সামনে আমি স্টোরি বলতে পারি। আমি হচ্ছে হানিফ সংকেতের অনেক বড় ফ্যান। আবার বাসায় বলা হতো যে আমি নাকি ছোটবেলায় হানিফ সংকেতকে নকল করার ট্রাই করতাম, এবং তখন হচ্ছে আব্দুল নূর তুষার স্যারের একটা প্রোগ্রাম ছিল, ওইটাকে আমি মানে ছোট বাচ্চার মতো এভাবে বলতাম, শুভেচ্ছা। ওখানে হচ্ছে আমি একটা ওনাকে কপি করে বলতাম যে কি দর্শন পরীক্ষা যার জন্য কথা বলার জন্য হচ্ছে। আর আমি নিজেও জানতাম না এটার মিনিং কি, বাট আমি ট্রাই করতাম তাকে একটু আসলে ফলো করার। সো যখন আমি দেখলাম যে চিন্তা করতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে, এটারে ইউজ করা যায় কই, দেখলাম আমাদের ইউনিভার্সিটিতে একটা ডিবেট অর্গানাইজেশনের মতো আছে। এটার প্রতি মানে শুরু হয় ভার্সিটিতে গিয়েই। তো ওরা একটা কম্পিটিশন আয়োজন করলো, সেটা হচ্ছে ওরা বলে বারোয়ারি ডিবেট, কিছুই না, স্টোরি টেলিং কম্পিটিশনের মতো একটা টপিক দেওয়া থাকে, ওইখানে গিয়ে মানুষিয়া বলে। ফার্স্ট দিন আমি গেলাম, ওই কম্পিটিশনটা অ্যাটেন্ড করলাম। যেহেতু স্টোরি বলতে খুব ভাল লাগে, কিভাবে জানি মানুষজনের ভাল লাগলো, আমার স্টোরি টেলিং স্টাইল, প্রেজেন্টেশন ভাল লাগলো। আমি সেকেন্ড হই, ফার্স্ট হই না, আমি সেকেন্ড হই। বাট সেকেন্ড হওয়াটা আসলে যতটা না আনন্দ দেয়, তার চেয়ে অনেক বেশি আনন্দ দেয় আমার ক্লাসের এবং আশেপাশের কিছু সুন্দরী ফ্রেন্ড, তারা নিজে আমার সাথে কথা বলতে চলে আসে। তখন আমি নতুন ফেসবুক আইডি খুলি, আমার প্রথম দিকের আইডিতে কিছু সুন্দরী মেয়ে তারা অ্যাড হচ্ছে। দ্যাট ওয়াজ এ বিগ ইনসেন্টিভ। সো দেখলাম যে আমি প্রথম যখন এই পুরস্কারটা নিয়ে যাই, একটা ইউনিভার্সিটির ভেতরের অল্প 20-25টা ছেলেপেলের ভিতরে পাওয়া একটা পুরস্কার, ছোট্ট একটা পুরস্কার, কিন্তু যখন বাসায় আব্বু আম্মুকে অনেক বড় একটা আনন্দ দেয়, তখন আমি মানে ফিল করা স্টার্ট করলাম যে আসলে এটাই তো এতদিন আমার বাবা আমার কাছে চাইছে। তারা চাইছে আমি তাদেরকে প্রাউড ফিল করাবো, যেটা কখনো তারা এইভাবে বলে নাই, এই বাক্যটা কখনো তারা আমার সামনে বলে নাই যে আমি চাই তোমাকে নিয়ে গর্ববোধ করতে, এটা সে কোনোদিন আমার সামনে উচ্চারণ করে নাই। বাট একটা ঘটনা থেকে আমি বুঝলাম যে হ্যাঁ, বাবা মা আসলে এইটাই চায়, একটা রিজন চায় যেটা নিয়ে সে সন্তানের প্রতি প্রাউড ফিল করবে। নইলে একটা মানুষ আসলে বেঁচে থাকে কেন? ফ্যামিলির জন্য থাকে। অথচ আমি ফ্যামিলির সাথে কম শেয়ার করতাম, কিছু কিছু সময় আমি ফ্যামিলির বাইরে থাকতাম, বিভিন্ন সিচুয়েশনের ফলে কিছু অ্যাক্সিডেন্টাল ডিস্টেন্স হয়ে গেল। আমি এগুলো ফিল করতে পারি না যে আসলে আমার কাছে আমার ফ্যামিলি কি চায়, ফ্যামিলিগুলোর সিস্টেমটা আসলে কেমন হয়। এটা কোনো অফিস না, এটা এমন কোনো জায়গা না যে এখানে আমার ফর্মালিটিস হায়ারার্কি মেনটেন করতে হবে। ঠিক করলাম যে হ্যাঁ, আমার চিন্তা করতে, এই কাজগুলা করতে আমি পারি, কাজগুলা করতে আমার ভালোও লাগে, দেন এটাকে আরেকটু ডেভেলপ করি। আস্তে আস্তে দেখা গেল কম্পিটিশন যখন হয়, আমি এই বিভিন্ন আপনার স্পিকিং কম্পিটিশন, স্টোরি টেলিং যেগুলো কম্পিটিশন, সেগুলোর দিকে যাওয়া স্টার্ট করলাম। ইভেন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম, যে দিনটায় আমি আমার হলের সামনে বসে আমি নিজের লাইফকে রিওয়াইন্ড করতেছিলাম যে আমার লাইফে আসলে কি ছিল, কিচ্ছু ছিল না, অনেক মানুষের কিছু ইনসাল্ট, আমার কিছু ফেইলিয়ার, ফ্যামিলির কিছু সাফারিংস, এর বাইরে কিচ্ছু না। তখন জাস্ট একটা লাইন আমার মাথায় ক্লিক করে, যেটা আমি ফিল করি আমার লাইফটা চেঞ্জ হয়েছে। ফাইন, এই লাইনটা নিয়ে আমরা ফিরে আসবো, তবে 5 মিনিটের বিরতির পর। আমি অনেকদিন পর মন্ত্রমুগ্ধের মতো শুনছি। প্রত্যেকটি জীবনের গল্পই আমার জন্য পরিবেশনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ঠিক যে আমি ব্যক্তি কিবরিয়াকে প্রত্যেকটা জীবনের গল্প টাচ করে না। কিছু কিছু গল্প চিন্তা চেতনার জায়গাটিকে অনেক অনেক বেশি ঋদ্ধ করে দেয় এবং ইনফ্লুয়েন্স করে। সেটা কিভাবে ইনফ্লুয়েন্স করে, কি অর্থে ইনফ্লুয়েন্স করে, সেটা নিয়ে অন্য ব্যাখ্যা, কিন্তু ইনফ্লুয়েন্স করে। আজকের এই জীবনের গল্প আমাকে অনেক আগেই ইনফ্লুয়েন্স করেছে, কিন্তু আজকেও যতটা বলছি আমি ড্যাম শিওর যে এরকম করে ও গণমাধ্যমে কোনো ফর্মে এতটা দিল খুলে ওর কথা বলেনি এবং আসেওনি। এই জন্যই হ্যালো 8920 একটু অন্যরকম। কিন্তু যে জায়গাটি শুনে আমাদের চোখ বড় হয়ে যাবে, ছানা বড়া হয়ে যাবে, সেটা হচ্ছে ঠিক রাত 12টার পরে। আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পরে আমাদের আজকের গেস্ট মাশাহিদ হাসান সীমান্ত, তাকে নিয়ে আর ওকে দেখার জন্য, ওর সঙ্গে কথা বলার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj।
KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। মাত্র 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। Hello 8920. Close up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর আজকে জীবনের গল্প বলার জন্য এখানে আছে মাশাহেদ হাসান সীমান্ত। সীমান্তর কাছে আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি। সীমান্ত, একটা লাইন যেটা আসলে নিজের জীবনের থিঙ্কিং স্পিরিটটাকে অনেক বেশি বুস্ট আপ করেছিল, সেটার কথা বলছিলে তুমি। হলের সামনে দিয়ে যখন হাঁটছিলাম নিজেকে ইভালুয়েট করে যে আমার লাইফটা ফুলিয়া ছিল আপনার অ্যাক্সিডেন্ট, ডিসক্রিমিনেশন, ইনসাল্ট, এগুলা দিয়ে। আমার লাইফে কোনো সুখের তেমন কোনো স্মৃতি ছিল না। আমার মাথায় হঠাৎ করে চিন্তা আসলো যে আজকে আমি যেই অ্যাক্সিডেন্ট সরোগুলা নিয়ে অনেক কষ্ট পাচ্ছি, আমি যদি লাইফে কিছু করতে পারি না, এক সময় এটা সবার সামনে বলার মতো একটা স্টোরি হবে। Because you like to speak. আই লাইক টু স্পিক। Right. এবং সেখান থেকে আমার এটা আসলো যে এখনো আমি এটা বিলিভ করি যে আপনার লাইফে যদি প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট, বৈষম্য কিংবা বঞ্চনার কোনো অতীত থাকে, এর মানে হচ্ছে ভবিষ্যতে বলার মতো আপনার অসংখ্য গল্প রয়েছে। শুধুমাত্র কেন মানুষ আপনার গল্প শুনবে, সে কেনর একটা কারণ আপনাকে খুঁজতে হবে। তখন থেকে ওই কম্পিটিশনগুলো অ্যাটেন্ড করা স্টার্ট হয়। 2012-এর 6 মাস যখন প্রথম কম্পিটিশন হয়, আমি ইউনিভার্সিটির ভেতরে আর বাইরে আমার কোনো ফ্রেন্ড টেন্ড আমি তখন মেক করতে চাই না। আমার একটাই জিনিস ভালো, সারাদিন আমি স্টোরি চিন্তা করতাম, সারাদিন আমি বক্তব্যের প্র্যাকটিস করতাম। প্রথম দিকে আমি সেই প্র্যাকটিসটাও করতে পারতাম না, কারণ আমাদের গণরুমে থাকতে হতো। একটা মানুষ রুমে কেউ নাই, একা একা প্র্যাকটিস করতেছে, বাইরে আশেপাশে মানুষ পাগল মনে করবে, সেটাও শুনতে হয়েছে। বাট আমি আমার নিজের মতো প্র্যাকটিস করার ট্রাই করতাম। যখন প্রথম 6 মাসে আমার কিছু ছোটখাটো অ্যাকমপ্লিশমেন্টের মতো আসে, তখন আমি ফেসবুকে স্ট্যাটাস দিতাম, নিজের স্যাটিসফ্যাকশন দেখায়, আলহামদুলিল্লাহ, এটা আমার স্ট্যাটাসের একটা কমন ওয়ার্ড। এবং এটা নিয়ে আমাকে প্রচুর মানুষ ইনসাল্টও করছে, নেগেটিভলি আসলে দেখাতো যে আমি আলহামদুলিল্লাহ ব্র্যান্ড অ্যাম্বাসডার, এরকম অবস্থা। 2012-এর অক্টোবর মাসে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের 30 জন ক্লাস 6 থেকে 10 পড়ুয়া ছেলেপেলেদেরকে বক্তব্য দেওয়া, এটা শেখানোর জন্য হচ্ছে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানেও আমি এরকম 2 ঘন্টা কথা বলি। সাডেনলি দেখি ফিরে আসার পথে তারা আমাকে একটা খাম ধরায় দেয়। কি ব্যাপার, এখন তো আর চিঠির যুগ নাই, এরপরেও সে কেন খাম টাম দিচ্ছে? আমি রাস্তায় ওই খাম খুলে দেখি সেখানে 300 টাকা আছে, আমার লাইফের ফার্স্ট আর্নিং 2012-এ। ওই টাকাটা নিয়ে আমি বাসায় যাই, সালাম করে আমার আম্মুকে দিই। দ্যাট ওয়াজ দ্য 4th টাইম আমি আমার আম্মুকে কান্না করতে দেখি। টিসি খাওয়ার পর একবার কান্না করেন, আমি যখন আমার রেজাল্ট নিয়ে মিথ্যা কথা বলি একবার কান্না করেন, আমার ইয়ার ড্রপে একবার কান্না করেন, 2012-এ যখন আমি ওই 300 টাকা দিই তিনি আরেকবার কান্না করেন। তখন আসলে মানে সত্যি কথা বলে কি যে আমার ম্যাচিউরড হইতে অনেক সময় লাগছে। ওই ঘটনায় আমি একটা জিনিস শিখি যে আসলে আমি ফ্যামিলির বড় ছেলে, আমার কাছে আমার ফ্যামিলি কি চায়, তারা চায় আমি তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করব। বাট আমার আগের রেকর্ড, আমার আগের পাস্ট এক্সপেরিয়েন্স তাদেরকে আসলে সেই আশাটাই দেয় নাই যে এই ছেলে একসময় ফ্যামিলির হাল ধরতে পারে কিংবা ফ্যামিলির প্রতি তার একটা দায়িত্ববোধ জন্মাবে। তখন আসলে আমি বুঝি যে আসলে কি চাচ্ছে আমার কাছে ফ্যামিলি। আসলে একটা ফ্যামিলি না একটা ছেলের কাছে অনেক বড় কিছু চায় না, তারা চায় তার ছেলেটা যাতে একটা ভালো ছেলে হয়, তারা চায় তার ছেলেটা যাতে ভালো ছাত্র হয়। ভালো ছাত্র না হলে অনেক বাবা মা মেনে নেয়, ভালো ছেলে না হলে এটা মেনে নিতে পারে না আসলে তারা। আমি ওই একটা পয়েন্টে গিয়ে আমি বুঝি যে আমি গত 19টা বছর তাদের এই যে ছোট্ট 2টা এক্সপেকটেশন, ওইটাকেও আসলে আমি ফুলফিল করতে পারিনি। এবং ওই 300 টাকার ওই একটা দিনের জন্য আমার মনে হচ্ছিল যে আমার আম্মু তখন পর্যন্ত বেঁচে ছিলেন। সেই রাতটা আমার জন্য অনেক লাকি ছিল। আমি মানে ফিল করি যে আমি আনন্দে ঘুমাইতে পারতেছিলাম না, আমি আমার আম্মুর যেই অভিব্যক্তিটা দেখি। সেখান থেকে হলো যে ঠিক আছে, আমি তাহলে এটাকেই আরো বড় করি। আমি যা যা শিখছি অলরেডি
সেটা আমি মানুষকে শেখাই, নতুন নতুন জিনিস আমি শেখার ট্রাই করি। নিজেকে যখন আস্ক করে দেখলাম যে আমার কথা বলতে ভালো লাগে, সো কথা বলা আর চিন্তা করা, এই দুইটা স্কিলকে কোন কোন সেক্টরে ব্যবহার করা যায়। ডিবেটে ব্যবহার করা যায়, পাবলিক স্পিকিং এ ব্যবহার করা যায়, বিজনেস কম্পিটিশনে ব্যবহার করা যায়, পলিসি মেকিং কম্পিটিশনে ব্যবহার করা যায়। সবগুলা সেক্টরে আমি যাওয়া স্টার্ট করলাম। নট নেসেসারিলি সবগুলা সেক্টরে আমি ভালো করছি, বাট শেখানো ট্রাই করলাম। সব জায়গায় গিয়ে আমি শেখা স্টার্ট করলাম। যেই মানুষটা নতুন আসলো আমি তার কাছ থেকে যে কোনো সেশন, যে কোনো সেমিনার হলে আমি চলে যেতাম আমি দেখতে। আর ক্লাস করতে ভালো লাগতো না, বাট যে কোনো একটা ওয়ার্কশপের আমি সামনের সারিতে চলে যেতাম, সবকিছু শুনতাম, আমি লেখার ট্রাই করতাম। চিন্তার যে একটা আলাদা ডাইমেনশন ক্রিয়েট করা যায়, এটার জন্য আমি শেখা স্টার্ট করলাম বিভিন্ন জায়গাতে। এর মাঝখানে দেখা গেল যে প্রথম আপনার ইন্টারন্যাশনাল ডিবেটের জন্য একটা সুযোগ আসে। কত সালের দিকে? এটা 2012 আসে, ওকে, জুলাইতে আসে। সো এই সুযোগ যখন আসে ইন্টারন্যাশনাল ডিবেটে, আসলে এটা যে কেউ চাইলে যেতে পারে, কেননা ওই ডিবেট টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করবেন, আপনি যাবেন, আপনি ওইটায় ডিবেট করতে যাওয়াটা খুব বেশি বড় কিছু না। গিয়ে কিছু করে আসতে পারা সেটা হচ্ছে বড় কিছু, কারণ ওরা কখনোই টাকা দিয়ে নিয়ে যায় না। এয়ারপোর্টে দেখা গেল যে এমনিই দেখে তাদের বিশ্বাস হয় না যে আমি ভার্সিটি স্টুডেন্ট। এয়ারপোর্টে গিয়ে সিকিউরিটি স্টাফ আটকায় দেওয়া শুরু করে, কারণ তাদের দেখে মনে হয় আমি একটা বাচ্চা ছেলে, একা যাচ্ছি বাইরে ঘুরতে। আমার সাথের যে দুইজন ভাই ছিলেন, অনেক বড় লম্বা চওড়া দেখতে, সাজ্জাদ ভাই আর ইমন ভাই, তারা দেখে মনে করতো যে ওই দুইটা হচ্ছে ছেলে ধরা, আমাকে নিয়ে যাচ্ছে মালয়েশিয়া, আমাকে উটের জকি হিসেবে পাঠায় দিচ্ছে কিনা। মানে প্রথমিয়া যাই, সেখানে খুব বেশি পারফরমেন্স ভালো হয় না। আমরা 5টা ডিবেটের ভিতরে 3টাই হেরে যাই, এবং যার ফলে আমরা পরবর্তী রাউন্ড আমরা কোয়ালিফাই করতে পারি না। দেশে আসি, দেশে এসে যে কয়টা বাট প্রচুর জিনিস শিখি ওখান থেকে। আমার কাছে এই ফিলোসফিটা এখন আমি বিলিভ করি, আমি কারো কাছ থেকে কিছু শেখার মানে এই না আমি তার থেকে ছোট হয়ে গেলাম। কেউ আমাকে হেল্প করলো, আমি তাকে থ্যাংক ইউ বললাম, এর মানে এই না আমি তার থেকে ছোট হয়ে গেলাম। রাইট। টিচিং, থ্যাঙ্কস, সরি একটাও আমাকে ছোট করতো না। এবং মানুষজন এটা নিয়ে ইয়া করতে চায়, তোমার তো সেলফ রেসপেক্ট নাই, তুমি যার তার কাছে গিয়ে কথা বলো, তুমি তুমি যাকে তাকে সময় দাও, যার তার কাছ থেকে তুমি জানতে চাও, শিখতে চাও, এটা তো তোমার তো কোনো ক্লাস নাই, এত অ্যাভেলেবল হইলে হবে, এগুলো বলতো তারা। স্কুল ট্রেনিং দিতে দিতে দেখা গেলো এর মাঝখানে আপনার ইন্টারন্যাশনাল যেগুলো ইয়া হয়, আপনার ডিবেট বাংলাদেশে কিছু হয়, সেটাই অ্যাটেন্ড করার ট্রাই করি। 2013 ডিসেম্বরে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল ডিবেট হয়, এশিয়া ডিবেট একাডেমি। সো আস্তে আস্তে শিখতে শিখতে দেখা যায় লেভেলটা আলহামদুলিল্লাহ একটা স্ট্যান্ডার্ডিয়াতে যায়। সেখানে আপনার এশিয়া ডিবেট একাডেমি ইন্টারন্যাশনাল ডিবেট টুর্নামেন্ট, এটা আপনার আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অর্গানাইজেশন। ওই অর্গানাইজেশন যখন এটা আয়োজন করে, ওদের আসলে ইংলিশ ডিবেটে যেটা দেখা হয়, তারা কখনো আপনার ল্যাঙ্গুয়েজ দেখে না, তারা দেখে আপনার লজিক সেন্স কেমন। সো ল্যাঙ্গুয়েজ দুর্বলতাটা খুব বেশি টাফিয়া করতো না। আমার স্কুল কলেজ থেকে আমি ভালো ইংরেজি শেখার সুযোগ পাইনি, তো এরপরও দেখা যায় যে মোটামুটি আমরা একটা ভালো পজিশন সিকিউর করি, কারণ আমাদের আইডিয়া খুব ভালো ছিল ডিবেট এরিয়াতে। ওইখানে আমি টপ স্পিকার ফ্রম বাংলাদেশ কন্টিনজেন্ট আমি হই, এবং ওভারঅলি আপনার 5টা কান্ট্রির ভিতরে আমার র্যাঙ্ক হয় 3, আমরা রানার আপ হই। সো এর পরবর্তীতে দেখা গেলো যখন প্রথম ইংলিশ ডিবেট করতে যাই, আমি লাইফে আরেক ধরনের হিউমিলিয়েশনের শিকার হই, এবং এই হিউমিলিয়েশনটা আসলে আমার জন্য অনেক বেশি টাফ ছিল। বাংলাদেশের একটা নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে আমি ইংলিশ একটা এরকম ডিবেট কম্পিটিশনে যাই, আমার ইংলিশ প্রেজেন্টেশন খুব বেশি ভালো ছিল। ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার আশেপাশে যারা ছিলেন তারা সবাই ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের ছিলেন। সো ওই জায়গায় দেখা যাচ্ছে আমি কথা বলছি, আমার বাম সাইড থেকে, আমার মাথা থেকে পা পর্যন্ত আমি কথা বলতে আমি নার্ভাস হয়ে যাচ্ছি, উদ্ভ্রান্তের মতো হাত পা আমি নাড়াচ্ছি, চোখে মুখে যে একটা নার্ভাসনেস একটা হচ্ছে ভিতরে থাকা, আর একটা হচ্ছে বাইরে প্রকাশ হয়ে যাওয়া, আর চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। আমার বক্তব্য শুনে কিছু মানুষ হাসছে, কিছু মানুষ বিরক্ত হচ্ছে, কিছু মানুষ উঠে চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে একটা 6 মিনিটসের ভিডিও শুট করা হয়, অডিয়েন্সের মধ্য থেকে একজন করেন, এবং ভিডিওটা শুট করা হয় আড়াআড়ি ভাবে। স্টেজে শুধুমাত্র আমার মুখ দেখা যাচ্ছে এরকম না, ডায়াসের সামনে আমার শরীর 80% ঢাকা, এটা না, ভিডিওটা করা হয় আড়াআড়ি, আমার মাথা থেকে পা পর্যন্ত সব দেখা যাচ্ছে, যাতে তোমার হাইট, সাইজ, বডি শেপ সবকিছু বোঝা যায়, বডি শেপ দেখা যাচ্ছে, আমার হাঁটু কাঁপছে। মানে ওই ভিডিওটা তারা মেক করে, তারা ইভেন্ট পেজে ভিডিওটাকে তারা পাবলিশ করে, এবং ওই ভিডিওতে তারা ভিডিওর ডিটেইল লেখে একটা শব্দটা ছিল লেজেন্ড, কিংবদন্তি, বাট লেজেন্ডের বানান তারা ইচ্ছে করে ভুল করে, LEZEND।
এবং ওই ভিডিওতেও প্রচুর লাইক আসে, খুব ভালো ভালো কমেন্ট আসে। আমার তখন আসলে একটা লাইন খুব মনে হতো, হযরত আলী বলেছিলেন, যে আসলে নিজেকে অপমানিত হতে দেয় সে আসলে অপমান পাওয়ারই যোগ্য। আমার নিজেকে ওরকম মনে হতো যে আসলে আমি যে জিনিসটা পারি না সেটা আমি সবার সামনে করতে গিয়ে আমি নিজেকে আসলে ওপেন করে দিচ্ছি। তাদের তো অপমান করাটা জাস্টিফাইড, অপমান করার অধিকার, অথরিটি দুইটাই আমি দিয়ে দিচ্ছি ওদেরকে। আমি দীর্ঘদিন ওই ইউনিভার্সিটির কারণ নাম শুনলে আমার ভয় লাগতো। আমার মনে হতো যে সে আমার ওই ভিডিওটা দেখছে এবং আমাকে দেখা মাত্র ওর মনে সম্ভবত এন্টারটেইনিং কিছু শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে আত্মসম্মানের জায়গাটা একেবারে নষ্ট হয়ে গেছিল। মনে হচ্ছিল যে আমি নিজেকে ছোট করছি, সো বেটার এখানে থেকে নিজেকে আর ছোট করো না। অ্যাকচুয়ালি হোয়াট হি ডিড সেটা নিয়ে আমরা ফিরবো 4 মিনিট পরে। আজকে এই যে সীমান্তকে আপনারা শুনছেন, এগুলো আসলে সীমান্তর ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতার জায়গাটিতে প্রতিটি সফল মানুষেরই কোনো না কোনো জায়গাটা মিলে যাবে। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর হিউমিলিয়েট হই, প্রশংসার চাইতে অনেক অনেক বেশি টিটকেরি ঠাট্টা মস্করা পাই। আমাদের প্রত্যেকটা মানুষই একটা পোটেনশিয়ালিটি নিয়ে দুনিয়াতে আসে। কেউ হয়তো লেখাপড়ায় ভালো, কেউ হয়তো বলাতে ভালো, কেউ হয়তো আঁকা আঁকিতে ভালো, কেউ হয়তো খেলোয়াড় হিসেবে ভালো। আমরা সবাইকে কেন জানি এই স্কুলের ফ্রেমওয়ার্কে একই দাড়ি পাল্লায় মাপার চেষ্টা করি। মনে করি ও যদি গোল্ডেন না পায় তাহলে ওর বোধহয় কোনো ফিউচার নেই, কিংবা ও যদি একটা ভালো জব না পায় তাহলে জীবনে বোধহয় ওকে দিয়ে আর কিছুই হলো না, ওর পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেল। কিন্তু একটা মানুষের মধ্যে আসলে কোন গুণটা দিয়ে আল্লাহ তাকে পারফেক্টলি দুনিয়াতে পাঠিয়েছেন, ওটা যদি সমাজ আবিষ্কার করত, কিংবা ওইটা যদি ওই নিজে আবিষ্কার করতে পারত, তাহলে এই পৃথিবীটা আজকের যে চেহারায় আছে, এই বাংলাদেশটা আজকের যে চেহারায় আছে, এই চেহারা অনেক অনেক বেশি পাল্টে যেত ইন এ পজিটিভ সেন্স। যাই হোক, আমার মনে হয় আমার এই কথাগুলোর চাইতে ওর যে বলাটা সেটা অনেক বেশি আজকে এনলাইটেন্ড এবং অনেক অনেক বেশি স্পার্কলিং। আমরা সেই জায়গাটাতেই ফিরে আসবো মাত্র 4 মিনিটের বিরতির পর। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করতে চাই আমার আজকের এই অনুষ্ঠান শেষে, খুব ছোট্ট করে। তবে পুরো গল্পটাই আপনাদেরকে জানতে হবে। সীমান্ত আজকে এখানে আছে। সীমান্তর মতো যারা এখানে নিজের জীবনের গল্পগুলো বলতে চান প্লিজ আসবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। 4 মিনিট পরে আমি আরজি কিবরিয়া আবারও সীমান্তকে সাথে করে এখানেই ফিরে আসবো। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। সীমান্ত আছে এখানে তার জীবন গল্প নিয়ে। 23 বছরের সীমান্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির IBA ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারে আছে। সীমান্ত, আমরা সেখানটায় আবারও ফিরি। যখন মনে হচ্ছিল যে ইউ শুড লিভ ইউর পজিশন অর ফ্রম ইউর ড্রিম, যেটা তুমি হতে চাও আর কি, পাবলিক স্পিকিং অনেক ভালো করতে চাও, বলার জায়গাটাতে অনেক বেশি আরো উপরে নিয়ে যেতে চাও, কিন্তু ওই একটা ফেইলার কিংবা একটা নিজের ভেতরে যে দৈন্যতা সেটা প্রকাশ পাওয়াতে এবং মানুষজনের ইনসাল্টিং এর কারণে তোমার মনে হচ্ছিল এই জায়গাটা থেকে তোমার সরে আসা উচিত। জি, মানে আমি তো আসলে জানি না ওই ভিডিওটা কে কে ফেসবুকে দেখেছে, বাট আমার ভয় কাজ করতো। যাকেই দেখতাম তাকেই দেখে মনে হতো যে নিশ্চয়ই আমার ভিডিও দেখছে। আমার নিজের উইকনেসকে তারা যেভাবে হিউমিলেট করছে, সবকিছু চমৎকার একটা সিনেমাটোগ্রাফি তো ওই ভিডিওতে ছিল, যে কেউ চাইলেই দেখে খুব মজা পাবে। সেখান থেকে আমি ট্রাই করলাম যে না, এখন আমার নিজেকে ডেভেলপ করতে হবে। আমার কার্ডেও একটা কোট আছে, টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস। ওকে। একটা সময় আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না। আই থট দ্যাট ইজ মাই উইকনেস। আমি কি করলাম, আমি ধীরে ধীরে সেটাকে আমার একটা ইউনিক ফিচারে নিয়ে আসলাম। যখন আপনি দ্রুত কথা বলতে পারছেন না তখন আপনি আস্তে আস্তে কথা বলুন, বাট অভিব্যক্তিতে এমন একটা ভাব ধরুন যে আপনি আসলে অনেক জটিল, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ডিপ একটা কথা বলছেন, এবং আপনি যদি আস্তে আস্তে কথা না বলেন তাহলে ওরা বিষয়টা বুঝতে পারবে না। এটা থেকে আমি চেষ্টা করি আসলে একটা ইউনিক স্টাইল দাঁড় করানো যায় কিনা, যে আমার দ্রুত কথা বলার দরকার নেই, কিন্তু আস্তে কথার সাথে একটা ভাবের প্যাকেজ লাগিয়ে দিব যাতে মানুষ মনে করে যে এটাই আমার ইউজুয়াল স্টাইল। সো স্টার্ট করা শুরু করি এখান থেকে। আমি স্কুলে ট্রেনিং গুলো চলছিল, স্কুলের পরবর্তীতে কলেজ থেকে ডাক দিল, ইউনিভার্সিটিতেও এরপর চলে গেলাম আপনার টাঙ্গাইলের করটিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি। ওদের পরবর্তীতে আমাকে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমি প্রথম দিকে ডিবেট শেখাতাম যে আসলে কিভাবে ডিবেট করতে হয়, কারণ আমার ততদিনে ডিবেটে অনেকগুলো অ্যাচিভমেন্ট চলে আসে। সো 15-16টার মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ট্রেনিং দেওয়ার পরে লাইফে প্রথমবারের মতো একটা সাহস নিয়ে কাজ করলাম
সেটা হচ্ছে আমাকে এর থেকে বিগ লেভেলের কাউকে শেখাতে হবে। ওকে, সো আইসিএমএবি যারা কিনা সিএ ডিগ্রি অফার করেন তাদের একটা ক্লাবের মতো রয়েছে, লিসেনার্স অ্যান্ড স্পিকার্স ফোরাম। তাদের যিনি ডিরেক্টর ছিলেন তাকে আমি নিজেই ফেসবুকে নক দিই, ভাই আমি মোটামুটি স্কুল কলেজ ইউনিভার্সিটি এরকম বিভিন্ন জায়গায় আমি মোটামুটি 15-16টার মতো ট্রেনিং দিয়েছি, আইসিএমএবি তে যারা অফিসার আমি তাদেরকে শেখাতে চাই। সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কিসে পড়েন? আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। উনি আমাকে পাল্টা প্রশ্ন করলো, আপনি জানেন এখানে কারা কারা থাকে? যারা থাকে প্রত্যেকের জব এক্সপিরিয়েন্স ইজ মিনিমাম 5 ইয়ার্স। তুমি এক কাজ করো, ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করো, জব করো, 10 বছর পরে ইনশাল্লাহ আমরা তোমার বিষয়টা কনসিডার করে দেবো। আর তার ভাবটা অনেকটা এরকম ছিল যে আমি ছোট একটা বাচ্চা তার কাছে গেছি, সে বড় বাবা হিসেবে বলে যে এটা এখন না, তুমি আর একটু বড় হও, আমি তোমাকে ইভেন পরে তার কিনে থিঙ্কিং কে খুব বেশি নেগেটিভলি দেখার সুযোগ নেই, কজ আমাদের সোসাইটিটা এইভাবেই চিন্তা করে। সোসাইটিতে এইভাবেই চিন্তা করে। আইসিএমএবির একটা পরবর্তী পাবলিক ইভেন্ট আমি একটু যেতেছিলাম, যে গেলাম সেখানে আমি অডিয়েন্স হিসেবে। এতদিন উনি আমাকে জানতেন, আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, একটা ইউনিভার্সিটির লুকের একটা ছেলে আসবে, কিন্তু আমাকে দেখে আসলে 5-6 এর একটা বাচ্চার মতো মনে হয়। ওনার সাথে যখন আমি সামনাসামনি বলি যে আঙ্কেল আমি আপনাকে ফোন দিয়েছিলাম, উনি মনে করতে পেরেছেন বাট উনি মিলাতে পারছেন না যে আমার তো একটা ভার্সিটির সেকেন্ড ইয়ার ছেলের সাথে পরিচয় হয়েছিল, এটা তো একটা বাচ্চা ছেলে। মানে উনি আমাকে তখন এই লাইনটা বলেছিলেন যে দেখো তুমি যদি ট্রেনার হতে চাও বা এই ধরনের জায়গায় কথা বলতে চাও, তোমার আসলে সেরকম একটা লুক লাগবে, নয়তো মানুষজন তোমার চেহারা দেখেই কথা শুনতে আসবে না। এটাকে আমি আসলে ইনসাল্ট বলবো না, আমি বলবো যে ওই মোমেন্টে আমি একটা রিয়েলিটিকে বুঝি, মানুষ আসলে কিভাবে সবকিছু জাজ করে। সেকেন্ড, আমি আরেকটা সাহসিকতার কাজ করি। আমি ওনাকে বলি যে আপনি আমাকে চাইলে পরীক্ষা করতে পারেন। লাইফে ফার্স্ট টাইম আমি সাহস নিয়ে কাউকে এরকম একটা কথা বলি। লাস্ট উনি বললেন ঠিক আছে, প্রোগ্রাম শেষ হইলে হচ্ছে আমি অডিয়েন্সের মধ্য থেকে ডাকবো, 1 থেকে 2 মিনিট কথা বলবে, ওই সময় আমি তোমার টেকনিক্যালি অডিয়েন্স হিসেবে ডাকবো স্টেজে। ওকে, আই টুক দ্যাট চ্যালেঞ্জ। আমি রুমে যাই, প্রোগ্রাম শেষ হয়, উনি আমাকে ইনভাইট করেন, টেকনিক্যালি আমার হাতেই মাইক দিয়ে দেওয়া হয়, ওই 2 মিনিট কথা বলি। নেক্সট সেশনে উনি আমাকে অ্যাজ এ স্পিকার ইনভাইট করেন। ওয়াও। কারণ ওইখানে হচ্ছে মূলত পাবলিক স্পিকিং এর স্টোরি টেলিং এর বিষয় ছিল। আমি জাস্ট তাদেরকে একটা লাইনই বলি, যে লাইনটা হচ্ছে তাদের ভালো লাগে, যে স্টোরি টেলিং এর আমি ইকুয়েশনটা দাঁড় করিয়েছিলাম, সেটা হচ্ছে কনফিউশন প্লাস কন্টিনিউয়েশন অফ কনফিউশন প্লাস কনফিউশন এন্ডিং কনক্লুশন। সো প্রত্যেকেই একটা স্টোরি যখন বলবে তার শুরুতে একটা কনফিউশন থাকলে ভালো হয়, কনফিউশনটা কিছুক্ষণ কন্টিনিউ করলে মানুষের অ্যাটেনশন থাকে, এবং লাস্টে কনক্লুশন দিয়ে যখন একটা মেসেজ হয়, ওভারঅল স্টোরি কিংবা বক্তব্যটা সুন্দর লাগে। So, Right. এই কথাটা It's বলি, true. এটা তার ভাল লাগে, মানে আমার এই ডিজাইনিং বলার, ইনি আমাকে নেক্সট টাইম নিয়ে যান। বাট নেক্সট টাইম আমার সাথে অন্যান্য যারা কো স্পিকার ছিলেন তারা আমাকে মানতে পারেননি। এক একজনের 10-15 বছরের করে কর্পোরেট এক্সপিরিয়েন্স, তাদেরও এটা আসলে একটা গর্বের জায়গা যে তারা কার সাথে স্টেজ শেয়ার করছে। আমার ইমিডিয়েট পরের যিনি বক্তা ছিলেন ওনার একটু দ্রুত চলে যাওয়া লাগবে, এটার জন্য উনি বারবার অর্গানাইজারদেরকে পুশ করছিলেন যে ওনার শিডিউলটা যাতে আগায় আনা হয় কিংবা আমারটাই যাতে বাদ দেওয়া হয়। আমাকে ওনারা প্রথমে বলেছিলেন যে আমাকে 20 মিনিট সময় দিবেন, বাট আমার পরবর্তী যিনি বক্তা উনি আমাকে স্টেজেই উঠতে দেন নাই। প্রথমে কেউ ঘোষণা দেওয়ার আগে উনি একাই উঠে যান স্টেজে, এবং আমাকে তখন ওই ভলান্টিয়ার থেকে বলা হয় যে এরপরে তো আসলে ওনার সেশন ছিল, ওনাকে একটু বলার সুযোগ দেন। আমাকে পরিচয় করে দিয়েছিলেন এইভাবে যে একটু পরে হচ্ছে আমার সেশন, আমার সেশনের আগে সীমান্ত আপনাদের সামনে একটু 5 মিনিট কথা বলতে চাই। কি আর করা, ইনভাইটেড একটা জায়গা থেকে এরকম কাজ করা, আমি কোনো মতো ওইখান থেকে বলে আসি। বলে যখন আমার ইউনিভার্সিটিতে আসি, আমার ইউনিভার্সিটিতেই ওই বছরই ফিলোসফি ডিপার্টমেন্ট, তাদের ডিপার্টমেন্টের 30-35 জন ছেলে পেলে তাদেরকে আমার এরকম বক্তব্য শেখাতে হবে। সো তাদের যেটা প্ল্যান ছিল, প্রথমে আমার ওই সেশন যাবে, আফটার দ্যাট একটা কম্পিটিশন হবে, যেই কম্পিটিশনে হচ্ছে আমার ইউনিভার্সিটির কিছু সিনিয়র ভাই যারা কিনা ওখানে জাজ করবেন। যখন সিনিয়র ভাইরা জানলেন আগের সেশনটা আমি নিচ্ছি, তারা ডিরেক্ট ভলান্টিয়ারদেরকে বলে দিলেন যে না, ও যদি স্টেজে উঠে অ্যাজ এ গেস্ট, আমরা তাহলে আর এর পরের সেগমেন্টে থাকবো না। চিন্তা করেন, আমাকে ওরা ইনভাইট করছিল, আমি স্টেজে গেছি, আমার জন্য তারা প্রজেক্টর রেডি করতেছে। ওই দিন আমি ঢাকা ইউনিভার্সিটির একটা আলাদা প্রোগ্রাম বাদ দিয়ে আমি সেখানে যাই, ওরা আমাকে ডিরেক্ট স্টেজ থেকে নামায় দেয়। আমি স্টেজে কান্না করি, এবং ওইখান থেকে বের হয়ে আমি আমাদের নতুন কলা ভবন যেটা ওইটার সামনে যেখানে রিক্সা দাঁড়ায় থাকে, ওইখানেও আমি কান্না করি। এটা একটা অন্য ধরনের ইনসাল্ট ছিল। পাবলিক স্পিকিংটা আসলে আমার প্যাশন, মানুষজন এটাকে প্রজেক্ট করতো, এটা হচ্ছে আমার পপুলারিটির একটা ওয়ে। দেন আমি ঠিক করলাম কষ্ট আসলে এটা লাইফের একটা পার্ট। এই কষ্টগুলা মেনেই আমি বিভিন্ন জায়গায় কম্পিটিশন গুলো অ্যাটেন্ড করে আস্তে আস্তে আমি জেতার ট্রাই করি,
যে নিজেকে এক্সেল করি, আমাকে পারফেক্ট হইতে হবে। আমি কোথাও যদি মানুষের জন্য একটা সেশন নিতে চাই, কোথাও যদি আমি একটা বক্তব্য দেই, আমার তাহলে তারা উচ্চারণ, বাচন ভঙ্গি, থট, আমার বক্তব্য গোছানো না, অনেকগুলা ক্রাইটেরিয়ায় একটা মানুষের ভুল ধরা যায়। আমি তাদেরকে একটা সেক্টরেও আমাকে ভুল ধরতে দিব না। আমার বেস্ট হইলে হবে না, আমার পারফেক্ট হইতে হবে। বেস্ট হইলেও মানুষ ক্রিটিসাইজ করবে, আই হ্যাভ টু বি দ্য পারফেক্ট। আমাকে তারা ইভালুয়েট করবে না, আমার সাপেক্ষে তারা ইভালুয়েট করবে। এদেরকে আমি সমালোচনার একটা জায়গাও দিব না। নিজেকে আমি শেখানো স্টার্ট করি, আমি প্রচুর স্টাডি করা স্টার্ট করি। ইভেন কোন একটা বাসে বসে আমি কোন একটা স্টোরি, কোন একটা ফিলোসফিক্যাল থিঙ্কিং আমি ডেভেলপ করতে আছি, আমি আমার ডেস্টিনেশন থেকে 2-3 কিলোমিটার পার হয়ে গেছি, কন্ট্রাক্টর ডাকছে, আমি শুনি নাই, এতটাই আমি স্টোরির ভিতরে ছিলাম। এইভাবে আমি লাইফের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা মানুষের সাথে যখন আমার মিট হচ্ছে, আমার কাছে তারা মানুষ না, এভরি সিঙ্গেল পার্সন দে আর আ স্টোরি। তাদের থেকে শেখার আছে, ওই জিনিসটা আমার শিখতে হবে। আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন মানুষের সাথে গল্প করতাম। ফুটপাতে ছোট বাচ্চা, সে চা বেচতো, তাকে আমি 10 টাকা দিয়ে পাশে বসায় রাখতাম। যে সময়টা আমার লাগবে চা খাইতে, তুমি ওই সময় বসে থাকো, তোমার বাসায় কে কে আছে। আমি শুনতাম সেই জিনিসগুলা। বিকজ ইফ আই ওয়ান্ট টু বি আ পাবলিক স্পিকার, I have to understand the mindset of that public. প্যাশনটাকে আমার নিজের ভেতরে একেবারে লালন করা স্টার্ট করলাম। বিনয়ী মানুষ আসলে মাটির দিকে তাকায় পথ চলে, এবং আমি বিলিভ করি যে এই মোমেন্টে আপনি মাটির দিকে তাকায় পথ চলবেন না, সেই মোমেন্টে আপনার আশেপাশের মানুষ যারা আপনাকে নেগেটিভ থট দিচ্ছে তাদের সাথে আপনার কোনো আই কন্ট্যাক্ট হবে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট বেনিফিট অফ বিকামিং আ হাম্বল পারসন। আমি ঠিক করলাম যে আমি মাটির দিকে তাকায় চলবো, তাহলে আশেপাশের মানুষের সাথে আমার আই কন্ট্যাক্ট করে নেগেটিভ জিনিসগুলো আমার চোখের ভেতর দিয়ে আমার ভেতরে আনা লাগবে না। শুরু করলাম নিজের লাইফটাকে রিওয়াইন্ড করা। আমি লেখা শুরু করলাম আমার স্টোরিগুলা, আমি শুরু করলাম ফিলোসফিক্যাল আইডিয়া। মেবি আমি মার্ক জুকারবার্গের মতো এত বড় হয়তো হইতে পারবো না, বাট আই নো এই ধরনের সিচুয়েশন গুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়। এই জিনিসটা শেখানোর জন্য আমার পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে সফল মানুষ হওয়ার দরকার নাই। এই কথা আমি বারবার বলি হ্যালো 8920-তে। ঠিক করলাম যে এখন আমার শিখাইতে হবে, আমি বেশি মানুষকে শিখাবো, এমন কিছু মানুষের কাছে আমার মেসেজ পৌঁছাবো যেই মানুষগুলোর লেভেলেও হয়তো আমি এখনো পৌঁছাইনি। শেখানো শুরু করতে করতে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ হয়, সেখানে আমার একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়। তার আমার লাইফে ইম্প্যাক্ট অনেক বেশি। তার নাম হচ্ছে আলফ্রেড সি স্নাইডার। সে ইউএস এর ইউনিভার্সিটি অফ ভারমন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। উনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এরকম ট্রেনিং দেন, এবং যারা যারা এই ধরনের ভালো জিনিস শেখাতে পারে তাদেরকে এক জায়গায় নিয়ে বিভিন্ন দেশে তিনি নিয়ে যান। তখন আমার বয়স 21, উনার বয়স 63, আমার 3 গুণ। সেই মানুষটা আমাকে লাইফে প্রথম রেসপেক্ট দিছে। তো সে আমি গেলে সে নিজে সোফা থেকে দাঁড়ায় যেত। হয়তো এটা তাদের ইউএস কালচারের জন্য হতে পারে বা যে কোনো ইয়ার জন্য। ওই যে মানুষের লাইফে রেসপেক্ট যে কি পরিমাণ ভ্যালুয়েবল, কিংবা রেসপেক্ট পেতে যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে, আমি ফর দ্য ফার্স্ট টাইম বোঝা স্টার্ট করি। ওই মানুষটা আমাকে একটা সার্টিফিকেট দেয়, এবং ওই সার্টিফিকেট উনি লিখে দেয় যে আমি নেক্সট টাইম যখন কোন একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট করবো, আই উড টেক ইউ অ্যাজ আ মেম্বার অফ ফ্যাকাল্টি। দেশের ভিতরে আমি স্কুলে ট্রেনিং দিলাম, কলেজে ট্রেনিং দিলাম, ইউনিভার্সিটিতে ট্রেনিং দিলাম। আইসিএমএবি থেকে যখন আমাকে তারা ট্রেনিং দেওয়ার ওই ইভেন্ট গুলো হয়ে যায়, তখন আমি সেই ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ভিতরে একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং হয়, সেটাই আমি দিলাম। এবং ওইখানে 300 স্কুল কলেজের বাচ্চা কাচ্চা ছিল, যাদেরকে আমি আমার লাইফের ভুলগুলার শিক্ষা দিই। ফ্যাকাল্টি ইভালুয়েশন ছিল, তখন তারা আমাকে টপ স্কোরটা দেয়। এবং যখন ওই আলফ্রেড স্নাইডার উনি দেখলো যে হ্যাঁ বাচ্চা কাচ্চারা আমার কথাগুলোকে কানেক্ট করতে পারতেছে, উনি ডিসিশন নিয়ে যে নেক্সট টাইম আমি যখন একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট করবো, আমি তোমাকে নিয়ে যাব। তোমার এই মেসেজ শুধুমাত্র বাংলাদেশের ছেলেপেলেদের জন্য না, তোমার মেসেজটা আরো অনেকের জানা দরকার। সে 2015-এ সে আমাকে চায়নাতে নিয়ে যায় একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে, যেখানে 110 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং 10 জন ইউনিভার্সিটি টিচার, মোট 120 জন, তাদেরকে হচ্ছে আমি বিভিন্ন জিনিস শেখানোর ট্রাই করি। মোটামুটি ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন আমি টপ করি, এবং তারই একটা অংশ হিসেবে তারা 2015-এই তারা ডিসিশন নিয়ে রাখে যে তুমি শেখাও খুব ভালো, বাট তোমার বয়স কম, তুমি যদি আরো ভালো কিছু জায়গা থেকে শিখে আসো, তুমি তাহলে ওদেরকে আরো ভালো শিখাইতে পারবা। আমি তোমাকে দেশের বাইরে পাঠাবো, আমি তোমার টিকিট কেটে দিব, তুমি ওইখানে গিয়ে সব শিখে আসবা। তুমি যাতে মানুষকে শেখাতে পারো সেটার দিকে আমি তোমাকে নিয়ে যাব। তখন থেকে আমাকে ছোটখাটো কিছু মানুষ তারা ওয়েল উইশ পাঠানো স্টার্ট করে। হঠাৎ করে আমাকে ফেসবুকে আননোন একটা ছেলে, সে আমার ফোন নাম্বার চায়। আমি তার ফোন নাম্বার দেই না। ছেলেটার নাম হচ্ছে সামির। ফোন নাম্বার না পেয়ে আমার ভার্সিটিতে চলে আসে আমার সাথে একটু দেখা করার জন্য, কারণ আমি তখন এই মোটিভেশনাল কিছু আমি ছোটখাটো ভিডিও বের করা স্টার্ট করি, মানুষের ওটা ভালো লাগা স্টার্ট করে। ওই দিন সকালে আমি আমার বেশ কয়েকজন টিচারের কাছে কিছু নেগেটিভ কথা শুনে আসি। আমার নিজের মন অনেক খারাপ ছিল, আমার কারোর সাথেই কোনো কথা বলতে ইচ্ছে করতেছিল।
ছেলেটা আসে, সে আমাকে জোর করে তার লাইফের স্টোরি শোনাবে। কিছুক্ষণ কথা বলে সে হঠাৎ করে আমাকে জড়ায় ধরে কান্না করে। 2 ঘন্টা সে কথা বলে। আমি যখন তার কথা শুনে আমি ভুলে যাই যে আমার নিজের লাইফে প্রবলেম ছিল। পৃথিবীতে এত কিছু কোইন্সিডেন্টলি মিলে যায়, মানে যেটা বলছিলাম যে আমি আজকের এই অনুষ্ঠানে আমার নিজের 2 মিনিট বলতে চাই। ওর যে রিয়াকশনটা, যে ওর নিজের কষ্ট নিয়ে আজকে 2 ঘন্টা জুড়ে অন্য একজনের স্টোরি শুনেছে, একটু মাথায় রাখেন। আমি কয়েকটা মিনিট বিরতি নিয়ে ফিরে এসে একেবারে শেষ পার্টে আসবার। ওর সাকসেস রেজাল্ট আপনারা তো বুঝতেই পারছেন যে ও ইন্টারন্যাশনালি হিরো পাবলিক স্পিকিং এ। কিন্তু এটাই শেষ না। আমি জানি একটা মানুষকে কোনোভাবেই তার শুধুমাত্র সার্টিফিকেট এবং তার ক্রেস্ট দিয়ে কখনোই জাজমেন্ট করা উচিত না। তারপরও বিলিভ মি, দিস ইজ মাই পার্সোনাল পারসেপশন, মাই পার্সোনাল ওপিনিয়ন। সচিন টেন্ডুলকারের এরকম একটা ছবি আমি দেখেছিলাম অনেক অনেক দিন আগে। সচিন টেন্ডুলকার ক্রিকেটে যত ক্রেস্ট পেয়েছে, তারপরে আমি দেখেছিলাম সোনু নিগমের, তারপরে আমার কাছে মনে হয়েছে এই ছেলেটা সীমান্ত। ও বয়সের তুলনায় অনেক ছোট। আলহামদুলিল্লাহ, এগেইন আই এম স্পিকিং, যে ও যদি এই ট্র্যাকে চলতে পারে, এগুলো কিছুই না। প্রথমত যে ছবিটা ওকে নিয়ে বের হয়েছে, ওর ক্রেস্ট ধরে আছে এবং পেছনে শত শত ক্রেস্ট। ইন্টারন্যাশনালি ও কোন জায়গাটায় গিয়েছে বা কোন জায়গাটা এখন কাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসবো মাত্র 5 মিনিট পরে। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। Hello 8920. Close up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আমরা একেবারে হেলো 8920 একেবারে শেষ ভাগে চলে এসেছি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920 এবিসি রেডিও FM 89.2 তে। আমার সঙ্গে রয়েছে মাশাহেদ হাসান সীমান্ত, দ্য মোটিভেশনাল স্পিকার। আমরা ওর পরিচয়টা প্রথম দিকে রিভিল করিনি। যারা বাংলাদেশে মোটিভেশনের উপরে কাজ করছেন, মোটিভেশনটা অনেকেই হয়তো বুঝবেন না। আমাদের এই অনুষ্ঠান যারা শুনেন, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষও আছেন, আমি বিলিভ করি। তাদের সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, বাংলা টার্মটা আরো কঠিন, প্রেষণা বলা হয়। আমি জানি না সীমান্ত এটার কোনো আরো সুন্দর বাংলা বের হয়েছে কিনা। এটা নিয়ে বোধহয় আমি টেলিভিশনে তোমাকে জিজ্ঞেস করেছিলাম। সো আসলে আমি বলবো যে জীবনকে ভালো জায়গায় বা ভালো দিকে পরিচালনা করার জন্য ভেতর থেকে যে ধরনের স্পিরিটের দরকার হয়, সেই জায়গাটিতে কথা বলে ইনফ্লুয়েন্স করে ধাক্কা দিয়ে কোন একটা মানুষকে এগিয়ে দেওয়া হচ্ছে মোটিভেশন। আমি আমার মতো করে জিনিসটাকে ব্যাখ্যা করলাম। সেটাতে ও কাজ করছে এবং 23 বছরে ও নিজেকে যে জায়গাটাই নিয়ে গেছে, সেটা আলহামদুলিল্লাহ ইটস রিয়েলি রিয়েলি গর্ব করার মতো। চলো, তুমি যে জায়গাটায় ছিলা, যে তুমি 2 ঘন্টা ওই লোকটার কথা শুনে নিজের দুঃখটা ভুলে গেলাম। তারপর এবং এরপরে হচ্ছে আমি আমার ভেতরে এই চিন্তাটা আসলো যে একটা বস্তুকে যদি পোড়ানো হয়, বস্তুটা শেষ পর্যন্ত ছাই হয়ে যায়। সেই ছাইকে কি আর নতুন করে পোড়ানো যায় না। কিন্তু আপনি যদি সেই ছাইটাকে কোনো আগুনের ওপর ছেড়ে দেন, আগুনটা নিভে যাবে। আমার লাইফের ওইটা একটা সেকেন্ড ফিলোসফিক্যাল মেসেজ আমি পেলাম। আমি আমার লাইফে কষ্ট পেতে পেতে, হতাশ হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছিলাম, আমি অনেকটা ছাইয়ের মতো অনুভূতি শূন্য। এই ছাইকে আর এর চেয়ে বেশি পড়ানো যায় না। কিন্তু আমি যদি ছাই হয়ে অন্যান্য যাদের ভেতরে আগুন জ্বলছে তাদের কাছে যাই, তাদের আগুনগুলা নিভবে। সত্যি কথা বলতে কি, নিজের কষ্ট ভোলার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে অন্যের কষ্ট শোনা। ট্রু। এবং যখন আপনি অন্যের কষ্টের ভিতরে যাবেন না, মনে হবে যে একটা অন্য মানুষের ভেতর দিয়ে আপনি পৃথিবীটাকে অন্যভাবে দেখছেন। সো যখন আমার এই জিনিসটা মাথায় আসলো, তখন আমি ঠিক করলাম যে ঠিক আছে, আমি আমার লাইফে যা যা হয়েছে, আমি এখন চেষ্টা করব মানুষের লাইফটাকে ইজি করা যায় কিনা। আমাদের ফুল লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব বেঁচে থাকা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব। বাট বেশিরভাগ মানুষের কাছে এই বেঁচে থাকার জিনিসটা খুব টাফ মনে হয়, আমার নিজের কাছেও মনে হইতো। তখন আমি ঠিক করলাম যে মানুষের লাইফটাকে ইজি করতে হবে। লিভটাকে ভেঙে এর ক্রিয়েটিভ মিনিং একটা বের করলাম। LIVE মূলত রেফার করে লাইফ ইজ ভেরি ইজি। এই একটা মেসেজ যেটা আমার লাইফে অনেক দিন ছিল না এবং অনেকের লাইফেই অনেক দিন ধরে নাই। এই মেসেজটা কিভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায়। ওকে, শুরু করলাম
কাজ করা। আস্তে আস্তে দেখা গেল স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি সংখ্যার বিচারে বলি, আমার এখন পর্যন্ত বাংলাদেশের ভেতরেই মোর দেন 100 সেশন নেওয়া হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি, হয়তো কিছু কিছু জায়গায় একাধিকও নেওয়া হয়েছে। দেশের বাইরে আমার চায়নাতে ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে ট্রেনিং দেওয়া হয়। আমার ইউনাইটেড কিংডমে খুব রিসেন্টলি ওদের ওইখান থেকে আমি যখন ওই স্পন্সর পেয়ে আমি ইউকেতে যাই, ইউকেতে আমার 2টো প্যারেন্টাল কাউন্সেলিং সেশন হয় এবং সেখানে আমি যেই স্টোরিগুলো বলি সেই স্টোরিটার দিকে আমি টুইয়াতে যাচ্ছি। একজন আপুর স্টোরি, এটা আমার লাইফকে অনেক বেশি টাচ করেছিল। ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, চেহারা হয়তো খুব বেশি, হয়তো গায়ের রংটা সেরকম না। ওই আপুর লাইফে অনেক কষ্ট ছিল। উনি নিজে ডাক্তার ছিলেন, আমাকে প্রায়ই বলতেন যে আমি তো ডাক্তার, আমি জানি কোন ঔষধ কতটুকু খাইলে পেইনলেস ডেথ হয়, কিভাবে মারা যায় কষ্ট না পেয়ে, শুধু খাইতে পারতেছি না। টিনেজ একটা বয়সে কোন সমবয়সী ছেলের কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার একটা আলাদা আকাঙ্ক্ষা থাকে মেয়েদের, ওই অ্যাটেনশনটা পেতেন না। উনার একটা রিলেশনশিপ ছিল, বাট 1 সপ্তাহের মাথায় ওই রিলেশনশিপটা ভেঙে যায়। অথচ আপুর যেটা প্ল্যান ছিল যে আমার লাইফে যে আসবে আমি তার জন্য হাইয়েস্ট কম্প্রোমাইজটাই করব। একটা মেয়ের পক্ষে একটা ছেলের জন্য যেই যেই সেক্টরে কম্প্রোমাইজ করা যায় আপু সবগুলোই করেছিলেন, বাট ইভেন আফটার দ্যাট উনি পারেন না এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, শুধু চেহারার কারণে, শুধু চেহারার জন্য। বাসা থেকে আসলে আঙ্কেল আন্টি ওনাকে বলতেন যে তোমার যদি আমি পুরা স্পেশালাইজেশন পর্যন্ত ওয়েট করাই তোমার তো বয়স অনেক বেড়ে যাবে, তোমার আমি কেমনে বিয়ে দিব। কষ্টগুলো আসলে যখন আসে অনেক সাইড থেকে আসে। উনি আমার একটা মোটিভেশনাল সেশন অ্যাটেন্ড করেন বরিশালে, দেন ওইখানে আমি আমার এই কথাটা বলি, টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস। যে মানুষজন, ওইখানে আমি এক্সাম্পলটা দিই যে আমার চেহারা দেখে মানুষজন আগে বলতো যে এত বাচ্চা একটা ছেলে, তোমার তো চেহারা দেখে মানুষজন কথা শুনতে আসবে না। আমার এই উইকনেসটাকে আমি একটা ইউনিক আইডেন্টিটি কনভার্ট করি। মানুষজনের কাছে এখন সামটাইমস আমাকে প্রজেক্ট করা হয় এইভাবে, আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট মোটিভেশনাল স্পিকার, যেটা মানুষের ভিতরে একটা ইউনিক ফিলিং ক্রিয়েট করে। যেটা আমার একটা উইকনেস ছিল, আই কনভার্টেড দ্যাট ইনটু অ্যান ইউনিকনেস। এবং এই লাইনটা আপু সামহাউ ফিল করেন। ওই আপু কিছুদিন আগে উনি আমাকে ডিনারের জন্য ইনভাইট করেন। উপস্থিত থাকার কথা ছিল 8টায়, আমি 8টাতেই যাই। আপু আসেন 8:45। আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম যে 8টায় রেখে উনি কেন 8:45 আসতেছেন। উনি আসেন সুন্দর একটা গিফট বক্স নিয়ে এবং উনি বলে যে আমি আসলে আপনাকে কি গিফট দিব আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে একটা মানুষের আমার প্রতি যে এরকম একটা ফিলিং, আমার লাইফের ব্যর্থতার গল্পগুলা আরেকজনকে কিছুটা হলেও খুশি করছে। আমি তখনও জানতাম না আসলে খুশির মাত্রাটা কেন এত বেশি এবং কোথায়। উনি আমাকে বলল যে আমি 3 বছর আগে ডিসিশন নিয়েছিলাম আমি সুইসাইড করব। ওই মোমেন্টে আমি আপনার একটা স্ট্যাটাস দেখি, আমরা ফেসবুকে ফ্রেন্ডিয়া হই, ওই একটা লাইনের জন্য আমি এখন পর্যন্ত বেঁচে আছি। আর আজকের এই গিফটটা একটা উপলক্ষ আছে। আজকে আমার মেডিকেলের রেজাল্ট বের হয়েছে। মেডিকেলের রেজাল্ট আসলে কিভাবে দেয়, 5 বছরের প্রফেশনাল যে এক্সাম গুলোর সেগুলোর মার্কসের যোগফল সবগুলো মেডিকেলেরটা বের করে তার একটা ন্যাশনাল র্যাঙ্কিং বের করে। ওই আপু, শি বিকেম সেকেন্ড ইন হোল বাংলাদেশ। ওয়াও। ইনাম মেডিকেল কলেজের হিস্ট্রিতে কেউ কোনোদিন টপ 20-তেও যাইতে পারে নাই। সেখানে উনি ঢাকা মেডিকেল কলেজ, প্রথম সারির মেডিকেল কলেজগুলার সবগুলাকে বিট করে ফুল বাংলাদেশে শি বিকেম সেকেন্ড, যে কিনা 3 বছর আগে সুইসাইড করতে চাইছিল। Salute you, sister, from the Hello 8920, and believe me, it's a huge popular program. আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি এই অনুষ্ঠানে দাঁড়িয়ে থেকে বলছি যে লাখ লাখ মানুষ আপনাকে শুনছে, আপনার গল্পটা শুনলো আজকে এমন একজন মানুষের মুখ দিয়ে। হি ইজ সামথিং, হি উইল বি সামথিং ইনশাল্লাহ। এবং ইউ আর রিয়েলি রিয়েলি লাকি যে ওর এরকম একটা কিছু শুনে আপনি নিজের প্রতিভাটা খুঁজে পেয়েছেন। আমরা অন্তর থেকে দোয়া করি, আমার ডাক্তারদের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে, অন্তর থেকে দোয়া করি আপনি আপনার পুরো জীবনটা মানুষ সেবায় খুব ভালো করে কাটান। উই রিয়েলি রেসপেক্ট, উই স্যালুট ইউ। আমার কাছে কি উনি যখন আমাকে গিফট দিলেন, গিফটটা আমার কাছে দ্যাট ওয়াজ গুড, রাখলাম। যেই মোমেন্টে আমি একটা রেস্টুরেন্টে কান্না করি সেটা হচ্ছে ওনার মোবাইল দেখে। ওনার মোবাইলে আমার বলা একটা কোট কভার ফটোতে ছিল, যেটা আমি আমার নিজের দুঃখ ভোলার জন্য আমি লিখছিলাম। যদি আপনার মনে হয় সৃষ্টিকর্তা আপনাকে সুন্দরী কিংবা সুদর্শন হিসেবে এই পৃথিবীতে পাঠাননি, তার মানে এই না তিনি চান না কেউ আপনার সঙ্গ প্রত্যাশা করুক, কেউ আপনাকে ভালোবাসুক, বরঞ্চ তিনি এমন একজনকে রেখেছেন যে শুধু আপনার জন্যই পৃথিবীতে প্রতিষ্ঠিত সৌন্দর্যের সংজ্ঞাকেও বদলে দেবে। তার জন্য আপনি হবেন সৌন্দর্যের মানদণ্ড। জাস্ট আমি আমার নিজের দুঃখ ভোলার জন্য এগুলো লিখেছিলাম।
3 বছর আগের স্ট্যাটাস উনি আমাকে 3 বছর পরে দেখালেন যে এটা একটা লাইন ছিল, যে একটা লাইনের জন্য আমি বেঁচে আছি। এবং সেই দিন আমি আরো একটা জিনিস ফিল করি, আপনার আয়ু যদি 60 বছর হয় এবং আপনি যদি চান আপনার 60 বছরের আয়ু মিনিংফুল হোক, আপনার 60 বছর ব্যাপী সুখী হওয়ার কোনো দরকার নাই। ফুল লাইফে একটা মোমেন্ট অনেক সময় এনাফ আপনার ফুল লাইফটাকে মিনিংফুল করতে। শুধুমাত্র ওই একটা সিঙ্গেল মোমেন্টের জন্য কাজ করতে হয়। আমার লাইফে ওই সিঙ্গেল মোমেন্টটা তখন পাই যে আমার যেগুলা কষ্টের কথা আমি যেভাবে চিন্তা করতেছি এটা একটা মানুষকে হেল্প করতে পারে। সেখান থেকে আমি ঠিক করলাম যে আমি একটা টিম গঠন করি। আমার টিমে ছিল আমার এক ফ্রেন্ড ফাহিম হাসান নিহান, এবং সে আমার স্টোরির একটা অংশ। কারণ যেই দর্শন বিভাগের স্টেজ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে, আমি কান্না করেছিলাম, সেই প্রোগ্রামের উপস্থাপক সে ছিল। সেই আমার লাইফের একটা বিগ কান্নার অংশ, সে এখন আমার সাথে কো ফাউন্ডার আমার এই অর্গানাইজেশনটার। এবং আমরা দুইজনে মিলে আমরা ট্রাই করছি, লাইফে দুঃখ কষ্ট থাকেই, দুঃখ কষ্টগুলোকে কিভাবে সবার সাথে ভাগ করে নেওয়া যায়। আমরা অনেকেই আমাকে এই কথাও বলে যে আমি তো আমার লাইফের দুঃখ কষ্টের কথা বলি মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য। আমি একজন সিম্প্যাথি সিকার, হ্যাঁ হইলাম। 10টা মানুষ হয়তো আমাকে দেখে মনে করবে যে আমি সিম্প্যাথি সিক করে আমি পপুলার হচ্ছি। আরো 10টার চেয়েও বেশি মানুষ যাদের লাইফে এই সিম্প্যাথি গুলা ফিল করার দরকার আছে। নিজের দুঃখগুলোকে লুকিয়ে রাখাটা নিজেকেই দুর্বল করে। দুঃখ শেয়ার করতে একটা আলাদা সাহস লাগে, একটা আলাদা শক্তি লাগে। এবং যখন আপনি এই শক্তিটা নিজে ফিল করবেন, এই শক্তিটা অটোমেটিক্যালি অনেকের ভিতরে ছড়ায় যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এবং এই শক্তিটা ছড়ায় দেওয়ার দায়িত্বটা আমাদের। আমার লাইফের যেটা স্বপ্ন, প্রত্যেকটা মানুষের লাইফের কিছু স্টেজ থাকে, শৈশব, কৈশোর, যৌবন, দেন সে বিয়ে করে, সে প্যারেন্ট হয়, মধ্য বয়সে যায় এবং সে পরবর্তীতে শেষ বয়সে যায়। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাকে বিভিন্ন ধরনের কনফিউশনে পড়তে হয়, তার শেয়ার করার জন্য কেউ থাকে না। আমার লাইফের স্বপ্ন হচ্ছে এই প্রত্যেকটা সেক্টরের জন্য আমি তাদেরকে আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি প্রত্যেকটা সেক্টরের জন্য কোনো না কোনো ধরনের কন্টেন্ট এবং ম্যাটেরিয়াল ডেভেলপ করবো, যাতে প্রত্যেকটা মানুষ যখনই সে হতাশ হবে একটা না একটা সে গাইডলাইন সেখান থেকে সে পাবে। প্রযুক্তি চলে আসছে, মানুষের কাছে ছড়ায় যাওয়াটা এখন অনেক ইজি। কেন একটা মানুষের লাইফটাকে সুন্দর করার জন্য আমরা তার পাশে দাঁড়াবো না? সেইখান থেকেই যখন এই জিনিসগুলা করি আমরা অনেক অ্যামেজিং স্টোরি পাই মানুষদের। মানে সত্যি কথা বললাম না যে নিজের দুঃখ ভুলে থাকার জন্য আমি অন্যান্য মানুষের দুঃখ শোনা স্টার্ট করি। এবং এখন সিরিয়াসলি আমি নিজেকে যতটা না সাকসেসফুল মনে করি, আমি তার চেয়ে অনেক বেশি স্যাটিসফাইড। আমি জানি না আর কতটা দিন আমি বাঁচবো, কিন্তু আমি যতদিনই বাঁচি সেই দিন আমি কি কি করব সেটাকে আমি নির্ধারণ করতে পারি। এবং আমি ঠিক করছি সেই সময়টায় মানুষের এই ডিসিশন মেকিং এ মানুষ যখন হতাশ থাকে সেই মোমেন্টে আমি তাদেরকে একটা না একটা স্টোরি কিংবা গাইডলাইন কিংবা কোনো একটা ফিলোসফি তাদেরকে হেল্প করব। এবং আজকে সীমান্ত যে জায়গাটায় এসে এই কথাগুলো বলছে সেটা বাংলাদেশের রেডিও এরিনার একটা বৃহত্তর প্ল্যাটফর্ম। এই অনুষ্ঠানটির বয়স প্রায় 4 বছরেরও বেশি। এখানে যত মানুষ আসেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছেন ফ্রাস্ট্রেটেড। তাদের মধ্যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সমাজের উঁচুতলার মানুষ পর্যন্ত। সীমান্তকে আজকে আমি এখানে যতটা না তার জীবনের গল্প বলতে নিয়ে এসেছি, তার চেয়ে বরং আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ হিসেবে নিয়ে এসেছি। সেই সুযোগটাতে আমি যেতে চাই। সেটা হলো সীমান্তকে আমরা আমাদের হেলো 8920 অনুষ্ঠানের একজন মোটিভেটর, একজন কাউন্সিলর হিসেবে আমরা রাখতে চাই। এবং এই অনুষ্ঠানে এমন কোন লোক বা এমন কোন শ্রোতা যদি কখনো আসেন যাকে সীমান্তর প্রয়োজন হতে পারে, আমরা তাকে প্রয়োজনে অন এয়ারে কিংবা অফ এয়ারে যে কোনো ভাবেই হোক সীমান্তর সান্নিধ্যে এনে তার মোটিভেশনের জায়গাটি ইন আ পজিটিভ সেন্স পরিবর্তন করার চেষ্টা করব, যাতে করে ওই মানুষটি একটু আগে যে আপুর গল্পটা আমরা শুনলাম, ডাক্তার হয়েছেন, অন্তত নিজের জীবনের আলোটা নিচে দেখতে পান। এই অফারটি আমরা আজকে সীমান্তকে দিতে চাই। সীমান্ত, আমার মনে হয় তুমি আমাদের সাথে কাজ করলে খুবই সম্মানিত বোধ করব এবং আমি মনে করি যে লাইফকে মিনিংফুল করার জন্য এটা একটা বড় স্কোপ হবে। আমি তাকে সেই বিষয়ে যতটুকু সাধ্যমতো হেল্প করব, এটাই আমাদের পরম পাওয়া হবে। আর যে গল্পটা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম, আমার নিজের গল্প, সেটাও ইনফ্যাক্ট নিজের অনেকবার বলে ফেলেছে। এটা বলেই আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। সেটা হচ্ছে, আপনি যখন কষ্টে আছেন তখন আরেকজনের কষ্ট শুনুন, আরেকজনের দুঃখ শুনুন, আরেকজনের
প্রতিকূল পরিস্থিতিকে দেখার চেষ্টা করুন, নিজের দুঃখটা ভুলে যাবেন। আজকের এই অনুষ্ঠানটা যখন আমি শুরু করি আমার মনটা ভীষণ রকমের খারাপ ছিল, এবং ওকে যে আমি আজকে রেডিওতে আনবো সেটার জন্য আমার একটা লম্বা প্রিপারেশন ছিল। ওর সাথে একদিন আমি পার্সোনালি মিটিং করেছি, একদিন বসেছি, কথা বলেছি। আমি খুব করে চেষ্টা করছিলাম ওর গল্পের দিকে কনসেন্ট্রেশন দেবার জন্য, প্রথম দিকে খুব করে, কজ আমার কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছিল। এবং তুমি আমাকে যখন ভিতরে ঢুকেছো, তুমি আমাকে সামহাও দেখেছো যে আমি কথা একটু থেমে থেমে বলছি, একটু পজ দিচ্ছি, তখন আমি নিজে নিজে মোটিভেট করার চেষ্টা করছিলাম, ফিরে আসার চেষ্টা করছিলাম। আমার এই ব্যক্তিগত জায়গা থেকে কোনো দিকে কনসেন্ট্রেশন যাওয়া, নিজেকে ওভারকাম করে, এটা রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। খুব ভালো মোটিভেটর, খুব ভালো একটা ইনসিডেন্ট না ঘটলে আমার কোনো মন খারাপ হওয়া, কোনো মেজাজ খারাপ হওয়া, সেটা সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে, মাসের পর মাস চলতে থাকে, আমি জায়গাটা থেকে বেরোতে পারি না। ও এত বড় একজন মোটিভেটর, ও 2 ঘন্টায় আমাকে রীতিমতো ফ্রেশ করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে আমার লাইফে আসলে বিটার কোনো এক্সপিরিয়েন্স, খারাপ কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছুই নেই, কজোর সাথে আমার অনেক কিছু মিলে গেছে। সীমান্ত, আমি মনে করি যে যারা আজকে এই রেডিওর অনুষ্ঠানটা শুনলো তারা অনেকেই আজকের এই অনুষ্ঠানটা বারবার শুনবে, তাদের কালেকশনে রাখবে। আমি এটাও বিশ্বাস করি আমাদের এই হ্যালো 8920 তোমাকে পেয়ে ধন্য, এবং তুমি আমাদের অনারেবল টিম মেম্বার, তুমি আমাদের জন্য কাজ করবা, ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। আর আজকের যুগে কাজ করাটা অনেক বেশি ইজি, কজ সোশ্যাল মিডিয়া আছে, খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। সো সব দিক থেকে আমরা তোমাকে পাবো ইনশাআল্লাহ, আমরা আশা রাখছি। তোমাকে স্পেশালি থ্যাঙ্কস আমার লাখ লাখ শ্রোতাদের পক্ষ থেকে যে তুমি আজকে 2 ঘন্টা সময় আমাদেরকে দিয়েছো। ধন্যবাদ আপনাকেও। শেষ করছি আজকের হ্যালো 8920। সীমান্তকে আরো চেনার জন্য, সীমান্তের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য, সীমান্তকে কিছু বলার জন্য ওর ফেসবুক আইডিতে আপনারা ফলোয়ার হতে পারেন। আমি ফেসবুক আইডিটি আমার পেজে শেয়ার করে দিয়েছি। আমার পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEVRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজের আলোটাকে খুঁজে বের করুন, কারণ পৃথিবীতে আপনার দরকার বলেই সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছেন।